গল্প লাভ। লেখিকা তানজিনা আক্তার মিষ্টি। বাসর ঘরে বসে আছি, কিছুক্ষণ আগেই আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার কথা ছিল 1 মাস পর, কিন্তু হঠাৎ এমন হওয়ার কারণটা আমার জানার বাইরে। 3 দিন আগেই আমার বিয়ে ঠিক হয়েছে। যার সাথে বিয়ে সে যায়নি আমাকে দেখতে, আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিল দেখতে, তারাই বিয়ে ঠিক করে আসে। আর আজ হঠাৎই গিয়ে বাড়ির বউ করে আনে। এখনো যার সাথে আমার বিয়ে বিয়ে হয়েছে তাকে দেখিনি, সে আমার সামনে আসেনি। কিন্তু কেন জানা নেই। আমি নীলা আক্তার। এইচএসসি পরীক্ষার পর বিয়ে হলো। আমার বাবা মা আর ছোট্ট ভাই নিয়ে আমার পরিবার। কখনো রিলেশন করিনি, তাই যে আমার বর তাকেই ভালোবাসবো। একটা অন্য লোকের সাথে থাকতে হবে এখন থেকে। জানি না সে কেমন হবে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে বিয়ে নামক বাঁধনের জন্য মনে হয়। শুনেছি সে নাকি দেখতে অনেক সুন্দর। নামটাও সুন্দর, মেহেদি। দরজা খোলার শব্দে শব্দে বাস্তবে ফিরলাম। একটা ছেলে ভিতরে আসলো। ফোন কানে, মনে হচ্ছে কারোর সাথে কথা বলেছে, কিছু কথা আমার কানে এলো। মেহেদি, হ্যাঁ জানো। আমি ওই মেয়েকে টাচ করব না। মেহেদি, তুমি আমাকে বিলিভ করো না। আমি ওই কালো গায়ে মেয়েকে টাচও দূরে চেয়েও দেখব না। আমি কথাগুলো শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়লাম। এই লোকটা আমার নামে এই কথাগুলো বলছে, আবার আমাকে গায়াও বলছে। তার মানে জিএফ এর সাথে কথা বলছে। বিয়ে আমাকে করে, এখন বলছে টাচ করবে না। রেগে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কিন্তু অনেক চঞ্চল মেয়ের, আমাকে আবার কেউ বোকা ভেবেন না। রেগে বিছানায় থেকে নেমে পড়লাম আর টান দিয়ে ফোনটা নিয়ে আছাড় মারলাম। মেহেদি মনে হচ্ছে অনেক শকট হয়ে আছে আমার ব্যবহারে। আমি ফোনে কি বলছিলেন? আমি কালো গায়া, তাই তো টাচ করবে না। মেহেদি, তুমি আমার ফোন ফেললে কেন? তোমার এত বড় সাহস? আমি আগে আমার কথা ওর দিন। আর আমার সাহসে দেখছেন কি আরো অনেক দেখবেন। এতই যেহেতু ফোনের মেয়েকে ভালো লাগে, আমাকে বিয়ে করেছেন কেন? মেহেদি, তোমাকে তো আমি বোকাশোকা ভেবেছিলাম, এখন তো দেখছি অনেক চতুর। কিন্তু মাথায় কিছুই নেই। আমি মানে কি, আমি বোকা হতে যাব কেন? মেহেদি, তুমি বোকা না, তাহলে ফোন ভাঙলে কেন? আপনি যে বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলছেন, আমি কিছু বলবো না। মেহেদি হা হা করে হাসতে লাগলো। আর ফোন বিছানায় পড়েছিল, এনে দেখালো সে কারোর সাথেই ফোনে কথা বলছিল না, আমাকে বোকা বানিয়েছে। আমার রিয়াকশন কেমন হয় দেখার জন্য। আমি নিজের বোকামো আর যা বলছিলাম তা ভেবেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করেছে। কি খারাপ লোকটা, আমাকে এইভাবে বোকা বানালো। আমি দৌড় দিতে যাব, তার আগেই মেহেদি আমার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। তারপর সব ইতিহাস। আজকের সকালটা অন্যান্য দিনের মতো লাগছে না। অন্যরকম ভালো লাগছে। বিয়ে বন্ধনটা মনে হয় এমনি। চোখ মেলে তাকালাম, মেহেদি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, আমার মাথা তার বুকে। কত শান্ত আর মায়াবী লাগছে। মনে হচ্ছে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, আর কাল কত কাণ্ডটাই না করলো। আমাকে বোকা বানিয়ে দিয়েছিল। হঠাৎ দরজা ধাক্কার শব্দ, বাস্তবে ফেলাম। মনে হচ্ছে আমার ননদ মলি ডাকছে। তাই মেহেদিকে ডাকলাম, কিন্তু সে তো উঠছে না। আমার শরীরের তো কিছুই নাই, উঠবো কি করে? আবার ডাকতে লাগলাম। দরজা ধাক্কা ধাক্কিও বন্ধ হয়ে গেছে, মনে হয় চলে গেছে। মেহেদির দিকে তাকিয়ে দেখি আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। তারপর বলতে লাগলো, মেহেদি, কি হয়েছে, ডাকছো কেন? মলি ডাকতে এসেছিল, উঠুন, নিচে যেতে হবে। কত বেলা হয়ে গেছে, সবাই কি বলবে? মেহেদি, কেউ কিছুই বলবে না। চুপচাপ শুয়ে থাকো, বিরক্ত করো না। মেহেদিকে কিছুতেই উঠাতে পারলাম না। আমাকেও উঠতে দিল না। নিচে বসে আছি, আমার শাশুড়ি মা আমার পাশে বসে। আশেপাশে কিছু মহিলা আমাকে দেখতে এসেছে, তারা এত লজ্জায় ফেলছে যে আমি সোজা হয়ে বসতে পারছি না। মহিলাগুলো চলে যাবার পর মেহেদি নিচে এসেছে। হঠাৎ বিয়ে হওয়ায় কোন আত্মীয় স্বজন নেই। মেহেদিকে অফিসের কাজে দেশের বাইরে যেতে হবে, তাই এত তাড়াতাড়ি করে বিয়ের আয়োজন। 2 দিন পর আমি রান্নার কাছে হেল্প করতে চাইছি, কিন্তু নতুন বলে কোন কাজই আমাকে করতে দিচ্ছে না।
রান্না শেষে খাবার এনে আমি সার্ভ করলাম জোর করে। খাওয়া শেষে সবাই চলে যায়, উঠে আমি সব গুছিয়ে রাখি। শাশুড়ি মার সাথে হঠাৎ কলিং বেল বেজে ওঠে। শাশুড়ি মা যেতে নিলে তাকে বলে আমি দরজা খুলি, আর দেখি একটা ফর্সা শর্ট ড্রেস পরা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি অনেক সুন্দর, কিছু বলার আগেই আমাকে ঠেলে ভিতরে ঢুকে পড়ে। আমি অনেক অবাকই হই মেয়েটির ব্যবহারে। দরজা লাগিয়ে এসে দেখি মেয়েটি মেহেদীকে জড়িয়ে ধরে আছে। দৃশ্যটা দেখে অনেক খারাপ লাগে, কিন্তু মুখে কিছু বলি না, কারণ এখানে শ্বশুর শাশুড়ি আছে। নয় আমার বর জড়িয়ে ধরার স্বাদ মিটিয়ে দিতাম, কিন্তু কে এই মেয়ের? মলি কথা শুনে বুঝলাম মেয়েটি ওর খালাতো বোন। মেয়েটি আসার পর থেকেই দেখছি শুধু মেহেদীর সাথে ঘেঁষে আছে। আমার বরটাও কি লজু, বউ থাকতে অন্য মেয়ের সাথে ঘেঁষার কি আছে? অসহ্য রাগে দুঃখে ড্রয়িং রুমে বসে আছি। মলি আমার পাশে এসে বলতে লাগলো, মলি ভাবি। আমি, হ্যাঁ বলো। মলি, দিয়া আপু কিন্তু ভাইয়াকে ভালোবাসে অনেক দিন আগে থেকে। শুধু ভাইয়াই তেমন ইন্টারেস্ট দেখায়নি, নয়তো দিয়া আপুই ভাইয়ার বউ হতো। এখন আবার পটিয়ে ফেলবে নাকি কে জানে। ছেলেদেরকে তো চিনই, কখন কি ভালো লাগে বোঝা যায় না। আমি রেগে উঠে রুমে গেলাম কি করছে দেখার জন্য। গিয়ে দেখি ল্যাপটপে কি জানি দেখছে আর হাসাহাসি করছে। একদম গা গেছে বসে আছে আমাকে দেখেই। দিয়া, এই যে 2 কাপ কফি আনো তো আমাদের জন্য। একেতে রেগে আছি, আবার কফি তোকে জমের কফি খাওয়াছি তারা। নিচে গিয়ে 2 কাপ কফি নিয়ে আসলাম, একটা মেহেদীকে দিয়ে অন্যটা দিয়ার কাছে নিয়ে একটু কফি ওর পায়ে ফেললাম, আর সে কি ফাল এক লাফ দিয়ে খাট থেকে নেমে পা ধরে কান্নায় জুড়ে দিল। আমি ওয়াম সরি, সত্যি দেখে করিনি। ভালো করে তাকিয়ে দেখি কফি একটু ওর পায়ে লাগেনি সব। তাহলে ও লাফাজে কেন? তাকিয়ে দেখি আসলে নিচে পড়ে আছে। তার মানে এটার জন্য আমি আর কি বলবো, আমি তো হাসতে হাসতে শেষ। আমার সাথে মেহেদী ও মলিও যোগ দিয়েছে। টিয়া মলির সাথে ওর রুমে চলে যায়। আমিও বের হতে যাবে, পিছনে থেকে মেহেদী আমার হাত ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। মেহেদী, কফি ফেলে জব্দ করতে চেয়েছিলে নাকি? আমি, আপনি দেখেছেন। কিন্তু তা আর পারলাম কই। আশুষা আয়সা বলল, মেহেদী ভালো। সারাদিন তো তোমাকে কাছেই পায় না, কই থা? আমি, এখন আসছে কই থাকি জানতে? এতক্ষণ তো ভালোই ছিলেন। জানোর কাছেই, আমার কাছে কি? মেহেদী, কার কাছে যাব? যার কাছে যাওয়ার তার কাছেই তো আছে। আমি, এতক্ষণ যার কাছে ছিলেন। মেহেদী, সত্যি যাব। আমি গেলে একদম মেরে ফেলবো। আপনি শুধু আমার বুঝছেন, অন্য কোন মেয়ের দিকে তাকালে চোখ উঠিয়ে ফেলবো। মেহেদীর চোখ উঠিয়ে ফেললে তো আমি কানা হয়ে যাব। তখন তোমার এই সুন্দর মুখটা কি করে দেখব? কথা বলতে বলতে যে কখন এত কাছে চলে এসেছি বুঝতেই পারি নাই। হঠাৎ মেহেদী আমার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আমি ভাবিনি এখন এই কাজ করবে। আমি নিজের চোখ জোড়া আবেশেই বন্ধ করে নিলাম। হঠাৎ কারো ডাকার আওয়াজে দুজনেই দুজনের থেকে দূরে সরে দাঁড়ালাম। টিয়া আসছে। আল্লাহ, কি মেয়ের এটা! কেবল লাফাতে লাফাতে গেল, আবার আসছে। রেগে একবার মেহেদীর দিকে তাকালাম। মেহেদী আমার দিকে অসহায় মুখ করে তাকিয়ে আছে। রেগে রুম থেকে বের হয়ে গেলাম। রাতে ডিনার সময় আমি আর আমার শাশুড়ি মা মিলে সব খাবার সার্ভ করে দিচ্ছি। দিয়া একটু পরে আসে। আমি মেহেদীর পাশে বসতে যাব, তার আগেই দৌড়ে এসে দিয়া বসে পড়ে। আমার এত রাগ হচ্ছিল বলে বোঝাতে পারবো না, কিন্তু শ্বশুর শাশুড়ি আছে বলে কিছু না বলে অন্য চেয়ারে বসে পড়ি। কিন্তু একটু পরই মেহেদী আমার পাশে মলিকে তার চেয়ারে বসতে বলে আমার পাশে এসে বসে পড়ে। মেহেদীর এই কাজে ওর প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যায়। সবাই আগেই খেয়ে উঠে যায়। আমি শাশুড়ি মার সাথে মিলে সবকিছু গুছিয়ে রেখে রুমে যাই। ভিতরে ঢুকে দেখি দিয়া রুমে বসে আছে। মেহেদী বলছে ঘুমিয়ে পড়বে আর গল্প করবে না, সে তবুও শুনছে না। আমি আমার রাগ আর ধরে রাখতে পারলাম না। মেয়েটা বেশি জ্বালাতন করতে পারে। আমি, আপু তুমি এখন যাও তো, দেখছো না ওর ঘুম আসছে। ও সময় মতো না ঘুমাতে পারলে কাল আর উঠতে পারবে না। কি গো, ঠিক বলছি না? ইশারা স্বীকার করতে বলে। মেহেদী, কি? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো দিয়া, তুই যা, এখন কাল গল্প করব। নীলা ঠিকই বলেছে। দিয়া মুখটা বাংলার পাঁচের মতো করে চলে যায়। পরদিন আজ শুক্রবার, তাই মেহেদীর অফিস যায়নি। আমার মাথাটা সকাল থেকেই বিষ করতেছিল, তাই শাশুড়ি মা মাথায় তেল দিয়ে দিচ্ছিল। আমার শাশুড়ি মাটা অনেক, একদম আমার নিজের মায়ের মতো ভালোবাসে আমাকে।
হঠাৎ দেখি দিয়া সেজে গুজে নামছে। মনে হচ্ছে কোথাও যাবে, পিছনে মেহেদিও নামছে। আমার সামনে এসে শাশুড়ি মাকে বলতে লাগে, দিয়া খালামনি আমি আর মেহেদি একটু শপিং এ যাব। শাশুড়ি মা, আচ্ছা যা, মেহেদি নীরাকেও নিয়ে যা, ঘুরে আসা হবে। দিয়া, না না, নীরার যাওয়ার কি দরকার, কিছু লাগলে বলুক, আমি নিয়ে আসবনি। আর শপিং মলে কি বেরাবে, সেখানে তো। টিয়া আর কিছু বলতে না দিয়ে আমি বললাম, হ্যাঁ মা, আমারও কিছু কিনতে হবে, আমি তাহলে যাই, রেডি হয়ে আসি। বলে রুমে চলে আসলাম। লালের সাথে কালো মিক্স করা শাড়ি পরলাম, চুল খোলা রাখলাম, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে তৈরি হয়ে নিচে আসলাম। টিয়া তো রেগে ফায়ার হয়ে আছে, এতক্ষণ কতই না খুশি ছিল, আর এখন মুখের হাসি নেই। আমার খুব হাসি পাচ্ছে। মেহেদির দিকে তাকিয়ে দেখলাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, আর ইশারায় বলছে অনেক সুন্দর লাগছে। আমি লজ্জা পেয়ে অন্যদিকে তাকালাম। সারাটা সময় দিয়া মুখ বেজার করে রেখেছে, আমার জন্য আর বেশি দিন টিকতে পারে নাই। ওর উদ্দেশ্য তো আমি সফল হতে দেব না, ও বুঝতে পেরেছে। আমি এত সহজেই আমার জিনিস কাউকে নিতে দেয় না। আর এটা তো আমার স্বামী। কয়েকটা দিনেই যে এতটা ভালোবাসে ফেলবো নিজেও বুঝতে পারিনি। বুঝেছি ঈদ দেওয়ার জন্য মেয়েটাকে ওর পাশে দেখলে আমার এত আগে এত মনে হতো আমার জিনিস কেন ও নিতে যাবে। 3 দিন থেকেই চলে গেছে, তাও আমার জন্য। আমি বলেছি, কারণ সে যে আমার স্বামীর প্রেমে পাগল না, তার টাকার পেছনে পড়েছে, হাতে নাতে আমার কাছে ধরা খেয়ে পালিয়েছে। এসব ভেবেই হাসছিলাম রুমে। হঠাৎ পেছনে থেকে কেউ জড়িয়ে ধরায় হুঁশ ফিরল। পেছনে ঘুরতে যাব, কিন্তু ঘাড়ে কারো উষ্ণ ছোঁয়া পেয়ে শান্ত হয়ে গেলাম। আর কেউ না, আমার বর, আমার ভালোবাসা মেহেদি। মেহেদি কি ভেবে এত খুশি এত? আমি কই কিছু ভেবে না তো। তুমি ফ্রেশ হতে যাও, আমি খাবার নিয়ে আসি। বলেই নিচে চলে আসলাম। কয়েকদিন পর রাতে চিন্তায় ঘুমাতে পারছি না, কারণ কাল আমার রেজাল্ট দিবে। সেই চিন্তায় শেষ, কি যে করব। নিজের বাড়িতে হলে একটু কম করতাম, কিন্তু এখন শ্বশুর বাড়ি যদি খারাপ হয় তাহলে সবাই কি বলবে ভেবেই আরও চিন্তা বেড়ে গেছে। সারা রাত ঘুমাতে পারলাম না। মেহেদি অনেক বুঝিয়েছে চিন্তা করতে, ওনা করছে, কিন্তু আমার চিন্তা কিছুতেই যাচ্ছে না। আমি কি করব? চিন্তা এমন এক জিনিস, একবার মাথায় ঢুলি সহজে বের হতে চায় না। সকালেও নিচে আসলাম না, না কাজ করবো আর নাইবা খাবো। আমি ভেবেই রেখেছি আজ ঘর থেকেই বের হব না। মলি শাশুড়ি মা অনেক ডেকে গেছে খাওয়ার জন্য, আমি যাই নাই। অবশেষে দেখি মেহেদি খাবার নিয়ে এসেছে। জোর করে কিছু খাওয়াই দিল। তার উপর আমি আর কিছু বলতে পারলাম না। সারাদিন আর ঘরে থেকে বের হয়নি। মলি এসে আমার সাথে গল্প করে গেছে কয়েকবার। মেহেদি আমার রেজাল্ট সিট আনতে গেছে। কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা এসে আমাকে নিচে নিয়ে আসে আর মাথায় তেল দিয়ে দেয়। হঠাৎ মেহেদি আমার সামনে এসে গম্ভীর মুখ করে দাঁড়ায়। হাতের সিট। ওর গম্ভীর মুখ দেখেই আমার হাত পি ঠান্ডা হয়ে গেছে। তার মানে কি সত্যি আমি ফেল করেছি? কিন্তু আমি তো ফেল করার মতো পরীক্ষা দেয়নি। ও তো ভালো না হলেও ফেল করার কথা না। ফেল না করলে তো আর মেহেদির মুখটা গম্ভীর থাকতো না, তার মানে ফেলই করেছি। হঠাৎ করবো অমনি দেখি আমার শাশুড়ি মা মলি আর মেহেদিকে নিয়ে যেন হাসছে, হাতে মিষ্টি। আমার ফেল করা নিয়ে এরা মজা করছে, কোথায় আমাকে সান্ত্বনা দিবে তারা। আর মেহেদি মিষ্টি নিয়ে এসেছে। এত বড় অপমান দেখে আর না কেঁদে পারলাম না, জোরে জোরে কাঁদতে লাগলাম। আমার কান্না দেখে সবাই আমার দিকে অবাক হয়ে তাকালো। তারপর মেহেদি আমার কাছে এসে, মেহেদি কি হলো, কাঁদছো? কে সিট না দিয়ে গেলাম দেখছো? আমি কিছু দেখবো না। আপনি এমন, আমি ফেল করেছি আর আপনি আমাকে সান্ত্বনা দিয়ে হাসাহাসি করছেন। বলেই কাঁদতে লাগলাম। মেহেদি, ফেল করেছো মানে কি? এই কান্না থামাও, সিটটা দেখো কয়টায় ফেল করেছো। আমি দেখবো না। মেহেদি, দেখ বলছি, ধমক দিয়ে। ধমক খেয়ে আর কিছু না বলে দেখলাম। আর দেখে তো আমি অবাক। আমি প্লাস পেয়েছি। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছি। কারণ আমি এত ভালো পরীক্ষা দেয়নি, তাহলে আমার বোকামিতে এখন নিজেরই রাগ লাগছে। আমি সব সময় একটু বেশিই ভাবি। তাকিয়ে দেখি সবাই হাসছে আমাকে দেখে, আর আমি লজ্জায় পেলাম। মলি আমার মুখে একটা মিষ্টি দিয়ে জড়িয়ে ধরে অনেক কথা বলল। সবাই অনেক খুশি। আমাদের বাড়িতেও ফোনে কথা বলে সব জানিয়েছি। মেহেদি সারা পাড়ার সবাইকে মিষ্টি খাওয়াইছে। পাবলিকে ভর্তি হওয়ার জন্য আমার কোন প্রিপারেশন নাই, তাই প্রাইভেটে এই ভর্তি হলাম।
দেখতে দেখতে আমাদের বিয়ের 2 মাস হয়ে গেছে, এর মধ্যে আমাদের বাড়ি 2 বার গেছিলাম। মেহেদিরও বিদেশ যাওয়ার সময় হয়ে গেছে। অফিস বড় আর সব জায়গায় তার উন্নয়নের জন্য বিদেশে যাবে। আগামীকাল মেহেদি চলে যাবে। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, কোনোভাবে যদি আটকাতে পারতাম। কিন্তু তা হবে যেতেই হবে, আমার মনে কেন জানি কুড়াচ্ছে, মনে হচ্ছে আমি মেহেদিকে হারিয়ে ফেলবো। কেন এমন মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। রাতে মেহেদি আমাকে জড়িয়ে ধরে শুয়ে ঘুমিয়ে আছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। নানা চিন্তা মাথায় আসছে, এত ভয় কেন করছে। চোখে দিয়ে অধরে পানি পড়ছে। হঠাৎ মেহেদির ঘুম ভেঙে যায়। মেহেদি, নীলা। আমি ঘুম। মেহেদি, এখনো জেগে আছো? আমি, হ্যাঁ, আমার ঘুম আসছে না। তোমার কি না গেলে হয় না? আমার অনেক ভয় হচ্ছে, মনে হচ্ছে তোমাকে আমি হারিয়ে ফেলবো। মেহেদি, ধুর, কি যে বলো না। হারিয়ে ফেলবে কেন, কিছুই হবে না, আর ফোন আছে না, কথা তো বলবোই। আমি, তবু। মেহেদি, আর কোন কথা না। আজ কিছু করতে চাইছিলাম না, তুমি আমাকে জাগিয়ে দিয়েছে, এখন একটু আদর করতে দাও তো। কতদিন করতে পারবো না। মেহেদি ওর কাজ করছে, আমি কোনো বাধা দেয়নি, কারণ আমিও যে ওকে অনেক ভালোবাসি। 11টার সময় মেহেদি বেরিয়ে গেছে, যাওয়ার আগে আমাকে অনেক কিছু বলে সান্ত্বনা দিয়েছে, কিন্তু আমি কিছুতেই শান্ত হতে পারিনি, সারা সময় মুখ ভার করে রেখেছিলাম। আমাদের বাড়ি থেকে সবাই এসেছে। মেহেদির যাওয়ার কথা শুনে আমার মনটা খারাপ বলে মা বলেছে আমাকে নিয়ে যাবে। আমার শ্বশুর শাশুড়িও রাজি হয়েছে। ভার্সিটি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না। রাতে আমাদের বাড়ি, আমার রুমে শুয়ে আছি, হঠাৎ ফোন বেজে উঠে, হাতে নিয়ে দেখি মেহেদি। আমি কয়েকবার কল করেছিলাম, তখন বন্ধ ছিল, মনে হয় পৌঁছে গেছে। ফোন দেখে আমার আরো বেশি কষ্ট লাগছে, প্রচুর কান্না করতে ইচ্ছে করছে। ফোন বাজতে বাজতে কেটে গেছে, আমি রিসিভই করতে পারিনি। আবার বেজে উঠতেই সঙ্গে সঙ্গে রিসিভ করেনি। আমি কিছুই বলতে পারছি না, শুধু কান্না আসছে। ওপাশ থেকে মেহেদি হ্যালো হ্যালো করেই যাচ্ছে, আমার কান্নার আওয়াজও মনে হয় পাচ্ছে। মেহেদি, হ্যালো, কথা বল নীলা, কান্না করো না, 1 বছর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাব। কান্না থামাও, তুমি কান্না করলে আমি কি এখানে কাজে মন দিতে পারবো বলো? তুমি চাও না আমার কাজটা তাড়াতাড়ি হয়ে করে ফিরে আসতে পারি? কি কথা বলো এমন করলে, কিন্তু সব বাদ দিয়ে কালকেই চলে আসবো, আর সবাইকে বলবো যে আপনাদের মেয়ে তো জামাই পাগল হয়ে গেছে। মেহেদির কথা শুনে জোরে হেসে দিলাম, সত্যি লোকটা অনেক ভালো, আমার মন ভালো করেই ছাড়লো। অনেকক্ষণ কথা বলে ফোন রেখে শুয়ে পড়লাম। পরদিন আজই প্রথম ভার্সিটিতে যাব, সকালে উঠে রেডি হয়ে নিলাম। মেহেদি চলে যাবে বলে আর যাওয়া হয় নাই। আমি, মা, আমি ভার্সিটিতে যেতেছি। মা, মানে এখন আর কিছু খাসও নি তো? না খেয়ে কোথাও যাবি না? যা বস, আমি খাবার নিয়ে আসি। আমি, এখন আর কিছু খাবো না। ক্যান্টিনে কিছু খেয়ে নিবনি। তুমি এত ব্যস্ত হয় না তো? মা, ব্যস্ত হব না মানে কি, না খেয়ে যাওয়া যাবে এই আমার শেষ কথা। কোন দিন খাওয়ার প্রতি আগ্রহ দেখলাম না। আমি, মা। মা, কোন কথা না, বসো ওইখানে, আমি ভাত নিয়ে আসি। আর একা যাওয়া হচ্ছে না, জিসানকে নিয়ে যাবি। কি আর করার, মার সাথে কি আর পারা যায়। জোর করে আমাকে খাওয়ালো, তারপর জিসানকে আমার সাথে পাঠিয়ে দিল। অর্ধেক রাস্তায় এসে জিসানকে বাড়ি পাঠিয়ে দেয়, আমি একাই যাই। ভার্সিটির পরিবেশটা অনেক সুন্দর, অনেক দিন আসতে পারিনি, তাই স্যাররাও অনেক সহায়তা করে, সবাই অনেক ভালো। আমার 2টা ফ্রেন্ডও হয়েছে। সীমা, তুলি, ওরাও অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি ওরা, কিন্তু আমার বিয়ের ব্যাপারে কিছু জানে না, মানে আমিই বলিনি। রাতে মেহেদির সাথে কথা বলতেছিলাম। আমি আজ ভার্সিটিতে গেছিলাম। মেহেদি, ও ভালো, তো কেমন লাগলো? আমি, ভালো, সবাই অনেক ভালো। মেহেদি, হ্যাঁ, একা গেছিলা নাকি? একটু চিন্তিত হই। আমি, একা গেছিলাম বললে যদি রাগ করে? মেহেদি আমাকে যাওয়ার আগে বলে গেছে একা যেন কোথাও না যায়, তাই মিথ্যায় বললাম না, জিসান গেছিল। মেহেদি, ও একা কোথাও যাবে না, মনে থাকে যেন। এখনকার দিন কাল ভালো না। আমি, আচ্ছা, তুমি এত চিন্তা করো না। আমি ঠিকই থাকবো, নিজের দিকে খেয়াল রেখ। অনেক রাত পর্যন্ত কথা বললাম। পরদিন ভার্সিটিতে বসে আছি, একটা ক্লাস শেষ করে আরেকটা, একটু কিছুক্ষণ পর হঠাৎ একটা ছেলে, দেখতে শ্যামলা বর্ণের বখাটে টাইপের, তার পেছনে আরো 2-3 জন আমার সামনে এসে দাঁড়ায়। আর বলতে লাগে, আমি, রিপন, তা তুমি কি নতুন নাকি? আগে কখনো তো দেখিনি।
আমি মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে পাশে তুলি আর সীমার দিকে তাকিয়ে দেখি কেমন যেন ভয় নিয়ে তাকিয়ে আছে। রিপনও তাই তো বলি, আমাদের দেখলে সালাম দাও না কেন? এখন থেকে আমাদের দেখলেই কথা বলবে। আমি মানে কি আপনাদেরকে দেখলে কথা বলতে হবে কেন? অবাক হয়। পাশে থেকে একটা ছেলে ভাই বলছে তাই কথা বলবে। আমি কেন কথা বলবো সেটাই তো জানতে চাইছি। মানে দরকার ছাড়া অযথা আমি কেন আপনাদের দেখলে কথা বলবে? পাশের ছেলেটি এত কথা বলো কেন ভাই, যা বলেছে তাই করবে। জোরে ধমক দিয়ে। রিপন চুপ, সুন্দর মেয়েদের এভাবে বলতে নেই। চল এখন পরে কথা হবে সুন্দরী। আমি কিছু বলার আগেই সবাই চলে গেল হাসতে হাসতে। আমি তুলিদের দিকে তাকিয়ে। আমি কে রে, এই ছেলে এমন কথা বললো কেন, আর তোরাই বা ভয় পেয়েছিলি কেন? সীমানীলা, এই ছেলেগুলো খুব খারাপ, বলতে পারিস গুন্ডা। সবাই এদের দেখে ভয় পায়, কোন খারাপ কিছু করলেও কেউ প্রতিবাদ করতে আসে না, কারণ সবার জানের ভয় আছে। তুই সাবধানে থাকিস, আজ কেমন করে গেল দেখলেই তো। ঘড়ির এলাম বারবার বেজে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু রাজের উঠার নাম গন্ধও নেই। বালিশের নিচে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, ফোনের শব্দে বিরক্ত হয়ে তাকালো। ঘুমের সময় ডিস্টার্ব একদম পছন্দ করে না। ফোন হাতে নিয়ে ছুঁড়ে মারে। আবার ঘড়ির এলাম বাজতে লাগে, ওটাও ছুঁড়ে মারার আগে কাশেম দৌড়ে আসে। প্রতিদিন কিছু না ভাঙবেই ঘড়ি বন্ধ করে দেয়। কাশেম ছোট্ট স্যার, আর কত ফোন আর ঘড়ি ভাঙবেন, প্রতিদিনই একটা করে ভাঙেন। রাজ তো ঘুমিয়ে পড়েছে, আবার কথা ওর আর দিবে কি? রেহেনা বেগম রাজের মা। ভাঙার শব্দ পেয়ে উপর আসে। সে জানে কে ভেঙেছে, তবু জিজ্ঞেস করে কাশেমকে ভেঙেছে। কাশেম, বড় মোডাম, আমি স্যার কি করেনি? রেহেনা বেগম জানে এসব কাজ রাজেরই, তবুও জিজ্ঞেস করে, কারণ কখনো কাশেম রাজের না বলে না, রাজের দোষ নিজের গাড়ে নেয়, এটাই তার ভালোবাসা রাজের প্রতি। রাজও অনেক ভালোবাসে কাশেমকে। রেহেনা বেগম রাজের মাথার কাছে বসে পড়ে আর মাথায় হাত বুলিয়ে ডাকতে লাগে। রেহেনা বেগম, রাজ উঠো, 10টা বেজে গেছে তো, তুমি উঠবে না কখন থেকে? তোমাকে কাশেম ডাকছে, উঠছো না কেন? আমাকে কি তুমি একটুও শান্তিতে থাকে দেবে না? প্রতিদিন আমারই কেন তোমাকে ডাকতে হয়? রাজ। অনেকক্ষণ ডাকার পর রাজ চোখ মেলে তাকায়, তারপর ফোন খুঁজতে লাগে। রেহেনা বেগম, কি খুঁজছো? রাজ, আমার ফোন। রেহেনা বেগম, সেটা কি এখনো আস্ত আছে নাকি ভেঙে ফেলেছো? রাজ, কি কখন? রেহেনা বেগম, তুমি সে জানো, প্রতিদিনই তো একটা না একটা কি ভাঙা যাবেই। হঠাৎই রাজের মনে পড়ে আজ তো তার জুলির সাথে দেখা হওয়ার কথা ছিল 10টায়। রাজ, আম্মু কত বাজে এখন? রেহেনা বেগম কিছু বলার আগেই রাজ বলে ওঠে। রাজ, অন্য 10টা আম্মু, তোমার সাথে আমি পরে কথা বলি, আমার জরুরি কাজ আছে বলে। বলেই দৌড়ে ফ্রেশ হতে চলে যায়। রেহেনা বেগম নিজের মনে বকবক করতে করতে চলে গেছে। ছেলেটা তার বড় অবাধ্য হয়ে গেছে। কারো কথা শুনে না, নিজের ইচ্ছে মতো কাজ করে। কোটিপতি বাবা একমাত্র সন্তান রাজ। নিজের মন মতো চলতে পছন্দ করে। রাজ দেখতে অনেক সুন্দর, যে কেউ এক দেখাতে প্রেমে পড়ে যায়। বাবা মায়ের আদরের সন্তান। রেহেনা বেগমের অনেক চেষ্টার পর এই সন্তান। তাই ভালোবাসাটাও অনেক বেশি। তাই ছেলেকে কিছু বলতে পারে না। রাজের বাবা আলী চৌধুরী অনেক বড় বিজনেসম্যান। রাজ লেখাপড়া শেষ করে এখন ঘুরে গাড়ে খায়। বন্ধুদের সাথে পার্টি, ঘুরতে যাওয়া আর মেয়েদের সাথে টাইম পাস। কাউকেই অবশ্য ভালোবাসে না। আর রিলেশন বড় জোর 1 মাসের উপর যায় না, কারণে সব মেয়েরা কিছুদিনের মধ্যে রাজের জন্য পাগল হয়ে যায়। অসহ্য হয়ে তাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়। রাজ ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নেয়। সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি, চোখে সানগ্লাস দিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। নিচে আসলে রেহেনা বেগম অনেক খেয়ে যেতে বলে, কিন্তু রাজ তারা বলে চলে যায়। এদিকে নীলা আর তুলি বসে আছে চিন্তিত মুখ নিয়ে। কিছুক্ষণ আগে নীলা ভার্সিটিতে আসছিল, হঠাৎ রিপন এসে হাঁটু গেড়ে বসে পড়ে। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি, হঠাৎ বলতে শুরু করে, রিপন, আই লাভ ইউ সুন্দরী। আমি তোকে ভালোবাসি। তোকে বিয়ে করব, তুই কি রাজি আসতো? রাজি না থাকলে বিয়ে করব। এখন তোমার কথা বলো।
আমি কি বলবো বুঝতে পারছি না, এটা কি প্রপোজ করা বলে নাকি থ্রেট? দেখুন আমি বিবাহিত, আমাকে এসব কথা আপনি বলতে পারেন না। আপনি আমার বড় ভাইয়ের মতো। রিপন আমার কথা শুনে উঠে দাঁড়িয়ে যায়, তারপর হাসতে লাগে। হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসে। রিপন, কি বললি তুই বিবাহিত? বলেই হাসতে লাগে। তুই আমাকে যা বুঝাবে আমি তাই বিশ্বাস করব, ভাবলি কি করে? আমার থেকে পালানোর জন্যই তো তুই মিথ্যা বলছিস, তাই না? তুই বিবাহিত হলেও আমি তোকে বিয়ে করব, কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নে। দেখুন আমি কি বলতে না দিয়ে হঠাৎই রিপন আমাকে জড়িয়ে ধরতে আসে। আমি পিছিয়ে যেতে নিলে আমার হাত ধরে রাগে, দুঃখে শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা মারি, কিন্তু আবার আসতে নিলে আমি রিপনে গালে থাপ্পড় দিয়ে দেয়। কতটা খারাপ হলে একটা ছেলে সারা ভার্সিটির মানুষের সামনে একটা মেয়ের সাথে এমন করার সাহস পায়। আজ বুঝলাম ওই দিন তুলিরা কেন এত ভয় পাচ্ছিল এদের। এমন কাপুরুষ মানুষও আছে, ভার্সিটির সবাই দাঁড়িয়ে তামাশা দেখলো কিন্তু কেউ এগিয়ে এসে প্রতিবাদ করলো না। এতই ভয় এদের। হঠাৎই তুলি দৌড়ে আমাকে জড়িয়ে ধরে। ও তো কান্না করছে। আমি রিপনদের দিকে তাকিয়ে দেখি কেমন করে যেন তাকিয়ে আছে। হঠাৎ রিপন চলে, সবাইকে নিয়ে কিছুই বুঝতে পারলাম না। রাজ রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখে জুলির বসে আছে রেগে। রাজও আজ ভেবেই এসেছে বেশি বললে আজই ব্রেকআপ করে দেবে। মেয়েটা অনেক জ্বালিয়েছে, আজই একে বিদায় করতে হবে। হঠাৎ জুলির আমাকে জড়িয়ে ধরে। ও মেয়েটাকে এই জন্যই সহ্য করতে পারি সব সময়, শুধু গায়ে ঘেঁষে। ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিলাম। রাজব, তোমাকে বলছি না এসব আমার পছন্দ না। জুলিরকে আমি টাচ করলে তুমি পছন্দ করো না। আমি তো তোমাকে ভালোবেসে এসব করি বেবি। রাজ, আমার এমন ভালোবাসার দরকার নাই ভাই, আমার থেকে দূরত্ব বজায় রাখবে। জুলির দূরত্ব বজায় রাখবো কেন? তুমি আমার বয়ফ্রেন্ড, আমি যা ইচ্ছে করতেই পারি। আর তুমি আমার কল রিসিভ করো না কেন? আবার ফোনও বন্ধ। এটা কিন্তু আমি মেনে নেব না। এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবে। রাজওয়ার, তোমার কথা শুনে চলবো মানে কি? আমি কোন কথা শুনতে পারবো না? আমার যা ইচ্ছা আমি তাই করি, আর ভবিষ্যতেও তাই করব। আর এত ফোন কেউ করে? তোমার যন্ত্রণায় আমি ফোন ধরে শান্তি পাই না। জুলির, কি আমার ফোন তোমার কাছে যন্ত্রণা মনে হয়? এক সপ্তাহে তুমি 2 বার আমার ফোন রিসিভ করেছো আর ব্যস্ততা দেখিয়ে রেখে দিছো। এইভাবে কি রিলেশন করা যায়? রাজ তো করতে বলেছে কে? ব্রেকআপ করে ফেলি চলো। জুলির, মানে তুমি আমার সাথে ব্রেকআপ করবে? রাজ, হ্যাঁ। জুলির সাথে অনেক সময় তর্ক করে অবশেষে ব্রেকআপ করেই ফেললাম। জুলির অবশ্য আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি আর শুনিনি। আমার কথা বলে কেটে পড়েছি। মেয়েটা যে কি বলবে কে জানে। এদিকে নীলা আর তুলি বসে আছে, আর কি করবে ভাবছে। হঠাৎ ফোনটা বেজে উঠে হাতে নিয়ে দেখি মেহেদি কল করেছে। হ্যালো। মেহেদি, কি করো? কতবার কল করেছি, রিসিভ করছো না কেন? বিজি ছিলাম। বলো, কি দরকারে ফোন দিছিলে? মেহেদি, এটা কেমন কথা? দরকার ছাড়া কি ফোন দেওয়া যায় না নাকি? তোমার কণ্ঠ এমন লাগছে কেন? কিছু কি হয়েছে? নাকি হবে? এখন রাখি, পরে কথা হবে। মেহেদিকে কোন কথা বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিলাম। এখন কথা বললে ও ধরে ফেলবে কিছু হয়েছে আমার। কিন্তু আমি চাই না আমাকে নিয়ে কোন টেনশন করুক এখন। তুলি ভাইয়াকে কিছু বললি না কেন? কি বলবো, এখন ও দেশের বাইরে আছে। আমি চাই না ওখানে থেকে আমার জন্য চিন্তা করে। তুলি, আমার মতে তুই কিছুদিন ভার্সিটিতে আসিস না। রিপন ছেলেটা অনেক খারাপ। আজকে সাবধানে বাড়ি যা। শুধু পরীক্ষার সময় আসিস। আমি তোকে সাজেশন দিয়ে দেবনি। অনেকক্ষণ বসে থেকে বাড়ির দিকে রওনা হয়। তুলির বাড়ি আর আমাদের বাড়ি আলাদা দিকে। রাস্তায় দাঁড়িয়ে আছি, কোন গাড়ি থামছে না, অথচ গাড়ি সব খালি যাচ্ছে, তবুও থামছে না। হতাশ হয়ে হাঁটতে লাগলাম। কিছু হেঁটে যাওয়ার পর মনে হচ্ছে কেউ আমার পিছু নিচ্ছে। বারবার পিছনে তাকাচ্ছি কিন্তু কাউকেই দেখছি না, কিন্তু কেন জানি অনেক ভয় করছে আমার। আগে কখনো এত ভয় কিছুতে করেনি। রাস্তায়ও আজ মানুষের আনাগোনা কম। হঠাৎ কেউ আমার মুখ কিছু দিয়ে বেঁধে ফেললো। আমার চোখ মুখ ঢাকা, কিছু দেখছি না, কথাও বলতে পারছি না। কেউ আমাকে কিছুতে উঠালো। গাড়ির শব্দ, তার মানে কোন গাড়িতে উঠিয়েছে। রিপনের দল নীলা ধরে নিয়ে যাচ্ছিল।
গাড়ির সামনে হঠাৎ একটা ট্রাক এসে পড়ে ব্রেক করার আগেই গাড়িটার সাথে ধাক্কা খেয়ে খুব খারাপ অবস্থা সবারই। রাজ এদিক দিয়েই যাচ্ছিল, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট নিজের চোখের সামনে দেখবে ভাবতেও পারে নাই। এত রক্ত যে ও ভয় পেয়ে গেছে, ছোট্টবেলা থেকেই রাজ রক্তে অনেক ভয় পায়। কারণে ও নিজের চোখের সামনে ওর দাদা দাদিকে মরতে দেখেছে। তখন অনেক ছোট্ট ছিল, এত ভয় পেয়েছিল যে 1 মাস অসুস্থ ছিল, এরপর আর রক্ত দেখতে পারে না, অসুস্থ হয়ে পড়ে। এখনো তাই হচ্ছে, কিন্তু চোখের সামনে একজন পড়ে আছে, মনে হচ্ছে মেয়ে বেঁচে আছে মনে হয়, কিন্তু তার সামনে যাওয়ার সাহস হচ্ছে না। সারা শরীর রক্তে মাখা, কিন্তু চোখের সামনে কাউকে মরতে দেখতেও ভালো লাগছে না। আস্তে আস্তে গিয়ে বসলাম মেয়েটির পাশে, সারা শরীরের রক্ত কিন্তু চোখ মুখ বাঁধা, তার মানে কেউ মেয়েটাকে কিডন্যাপ করেছিল। তাড়াতাড়ি পালস চেক করলাম, না বেঁচে আছে, এখনই হাসপাতালে নিতে হবে। চোখের মুখে বাঁধন খুললাম। যে আমি রক্ত দেখতে পারি না, সে আমি মেয়েটিকে নিয়ে হাসপাতালে আসলাম। কেন জানি না মেয়েটিকে দেখে অনেক আপন মনে হয়েছে, মনে হয়েছে নিজের কেউ। জানি না এমন কেন মনে হলো। হাসপাতালে নিয়ে এসেছি, আমি বাইরে বসে আছি, অনেক চিন্তা হচ্ছে মেয়েটা সুস্থ হবে তো। হঠাৎ ফোন বেজে উঠল, তাকিয়ে দেখি আম্মু। সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাড়ি যায়নি। তাড়াতাড়ি রিসিভ করলাম। রাজ, হ্যালো আম্মু। আম্মু, রাজ তুমি কই আছো, এখনো বাড়ি ফিরছো না কে? আমাদের যে চিন্তা হয় তুমি কি বুঝতে পারছো না? কোথায় আছো তুমি? রাজ, আম্মু আমার কথা শুনে, আমি হাসপাতালে আছি, একটু দরকারে। আম্মু, মানে তুমি হাসপাতালে কেন, কি হয়েছে তোমার? তোমাকে আমি কতবার বলেছি দেখে চলাফেরা করবে, তুমি তো আমার কথাই শুনো না। দাঁড়াও, আমি এখনই আসছি বলেই ফোন রেখে দেয়। রাজ আরো কয়েকবার ফোন দেয়, কিন্তু ওয়েটিং। সে জানে এখন কি হচ্ছে। তার মা এখন বাবাইকে ফোন করে সব বলছে, তারপর দুজনেই এই হাসপাতালে এসে পড়বে, এখন আর ফোন রিসিভ হবে। এত চিন্তা কেন যে করে তারা আমাকে নিয়ে, আমি বুঝতে পারি না। কিছুক্ষণের মধ্যে রাজের মা বাবা দুজনেই অস্থির হয়ে দৌড়ে হাসপাতালে আসে। সবাই তো হা করে তাকিয়ে আছে, কারণ সবাই চেনে তাদের, সচরাচর পাবলিক প্লেসে তাদের দেখা যায় না। ডাক্তার এসে তাদের জিজ্ঞেস করে, স্যার ম্যাডাম আপনারা এখানে? রাজের বাবা, আমার ছেলে রাজ, সে নাকি এখানে, কি হয়েছে তার? ডাক্তার, সে একটা মেয়েকে নিয়ে এসেছে, তার অবস্থা অনেক খারাপ, বাঁচবে বলে মনে হচ্ছে না। রাজের মা আর বাবা তো অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, আর ভাবছে মেয়েটাকে একে কি তাহলে রাজ ভালোবাসে? হয়তো, কারণ রাজকে বেশি মেয়েদের পাশে দেখা যায় না। আবার 1 মিনিট রোগী হলে কাছেই গেছে না, রক্তে ওর অনেক ভয়। রাজের কাছে গিয়ে দেখে চিন্তিত মুখ করে বসে আছে। রাজ তাদের দেখে উঠে দাঁড়ায় আর সমস্ত ঘটনা খুলে বলে। দেখতে দেখতে 3 দিন চলে গেছে। 3 দিন পর মেয়েটিকে জ্ঞান ফিরে। এই 3 দিন অনেকবার রাজ দেখতে এসেছে, সবাই এসেছিল। মেয়েটির পাশে বসে আছি, কিন্তু কি এর তো আগের কোনো কথাই মনে নাকি? ডাক্তার বলল মাথায় আঘাত পাওয়ার কারণে আগের কথা ভুলে গেছে। এখন একে তার বাড়ি কি করে পৌঁছে দিবে? নানা চিন্তা ভাবনা করে রেহেনা বেগম সিদ্ধান্ত নেন, যতদিন আগের কথা মনে না পড়ে ততদিন নিজের বাড়িতে রাখবে। তার নিজের কোন মেয়ে নাই, এই মেয়েকে দেখে অনেক আপন লাগে। এদিকে মেহেদী 3 দিন ধরে নীলার সাথে যোগাযোগ করতে পারেনি, টেনশন পাগল পাগল লাগছে। সবার সাথে কথা বলেছে, সবাই বলেছে নীলা নাকি অসুস্থ, কি এমন হয়েছে যে একটুও কথা বলা যায় না। নীলাকে নিয়ে বাড়ি এসেছেন রেহেনা বেগম। নিজের কোন মেয়ে নেয়, তাই একে নিজের মেয়ের মতো করেই ভালোবাসে ফেলেছে। অনেক মায়া হয় মেয়েটার জন্য, নিশ্চিত তার পরিবারের সবাই অনেক কষ্ট পাচ্ছে। কি করে তাকে তার ফ্যামিলির কাছে ফিরিয়ে দেব, এই যে কিছুই মনে নেই। রাজের নিজের বাবা মার প্রতি সম্মান আরও বেড়ে গেছে। অচেনা একটা মেয়েকে যে তারা এত আপন করবে ভেবে পায়নি। আমার পরে এখন এই মেয়ে তাদের কাছে অনেক আপন। সবাই বসে নিচে, রাজের বাবা মার সাথে নীলাও আছে। রেহেনা বেগম, ওর তো একটা নাম দিতে হয়। কি নাম দেওয়া যায়? রাজা, আম্মু আমি বলি। রেহেনা বেগম, তুমি আচ্ছা বলো, আমার মামুনির যদি ভালো লাগে তাহলেই হবে। রাজ, রূপা। রেহেনা বেগম, ভাববা সুন্দর তো, তুমি মেয়েদের নামও জানো দেখি। রাজা, আম্মু আমার জন্য, কিন্তু তুমি রূপাকে পেয়েছো। নীলা বসে মা ছেলের ঝগড়া দেখছে আর ভাবছে এরা সত্যি অনেক ভালো, আমাকে চেনে না জানে না, অথচ কত আপন করে নিয়েছে, মনে হচ্ছে অনেক দিনের চেনা। আচ্ছা, আমারও কি এমন পরিবার আছে, কিন্তু কেন মনে করতে পারছি না কেন? হঠাৎ কারোটাকে বাস্তবে ফেললাম। রেহেনা বেগম, কি রে, নাম পছন্দ হয়েছে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম।
সবাই অনেকক্ষণ কথা বললো, আমি তেমন কথা বলিনি। রাতে শুয়ে আছি, হঠাৎ দরজা খুলে রাজ রুমে আসলো। কিছু বুঝতে পারলাম না, হঠাৎ রাতে আমার রুমে আসায় আমার কেন জানি রাগ হচ্ছে। যতই হোক রাজ একটা ছেলে, এভাবে আমার ঘরে আসার কারণ কি? উঠে বসলাম, আগের থেকেই সুস্থ কিন্তু হালকা ব্যথা শরীরের এখনো আছে। রাজ, আরে তুমি বসছো কেন? তুমি না অসুস্থ? শুয়ে পড় তাড়াতাড়ি। আমাকে কিন্তু খারাপ ভেব না, রাতের বেলা তোমার রুমে এসেছি বলে। আসলে আম্মু বলল তোমার রুমে নাকি পানি নাই, তাই দিতে এলাম, এই যে দেখ। কথাটা বলেই বোতলের পানি রাখে। আর আমি নিজের ভাবনার জন্য নিজেরই খারাপ লাগছে। আমি এমন চিন্তা করলাম, আর ছেলেটা কত ভালো, আমার চিন্তা করেই তো আসছে, আর আমি ছিছি। আমি বসুন। রাজ, না না, এখন বসে আর তোমাকে ডিস্টার্ব করতে চাই না। তুমি অসুস্থ, এখন ঘুম আসো, কাল কথা হবে। এখন আমি বাইরে যাবে। আমি এখন বাইরে অনেক রাত তো। রাজ, আমি প্রতিদিনই যাই। নো প্রবলেম। আমি প্রতিদিন। মামুনি কিছু বলে না। রাজ, না, সবাই আমাকে অনেক ভালোবাসে, কেউ শাসন করে না। এখন আর সত্যি সময় নাই ভাই। কথাটা বলেই চলে গেল, আর আমি ভাবতে লাগলাম বেশি টাকা থাকলে তারা কি এমন হয়? রাতে পার্টি, বাবা মাও কিছু বলে না। যাই করুক, রাজ অনেক ভালো, আমার সাথে তো কখনো খারাপ ব্যবহারও করেনি। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুরতে ঘুরতে একটা রুমে চলে আসলাম। এই বাড়ি আসার পর আজই প্রথমেই রুমে আসলাম। রুমটা অনেক সুন্দর কিন্তু এত অগোছালো। আমি কিছু কিছু গুছিয়ে রাখছি, হঠাৎ পিছনে ঘুরিয়ে দিলাম এক চিৎকার। কারণে আমার সামনে রাজ শুধু মা একটা টাওয়াল পরে দাঁড়িয়ে আছে। আমার চিৎকারের সাথে রাজও চিৎকার করে উঠল। আমি চিৎকার করা বন্ধ করে জিজ্ঞেস করলাম, আপনি চিৎকার করছেন কেন? রাজ, তোমার জন্য। আমি, মানে? রাজ, তুমি একা চিৎকার করলে শুনে ভালো লাগবে না, তাই। বাই দি ওয়ে, তুমি আমার রুমে এই সময় কি করছো? আমি অন্যদিকে ঘুরে এমনি আসছিলাম। আপনি তাড়াতাড়ি সরেন, আমি বের হব। কি অসভ্য ছেলে, এইভাবে কেউ বের হয়? রাজ, আমার রুমে আমি যেভাবে খুশি সেভাবেই বের হব। তুমি তো এসেছো, আমার কি দোষ? আমি, আচ্ছা, আমি অপরাধ করেছি, এবার আমাকে বের হবার সুযোগ দিন প্লিজ। রাজ, আচ্ছা যাও, আজ মাফ করলাম। আর জানো, আমার ব্রডি দেখার জন্য কত মেয়েরা পাগল, আর তুমি তো সুযোগ পেয়েও দেখলে না। আমি, আমার এত শখ নেই, যারা পাগল তাদেরকেই দেখান। বলেই দৌড়ে বেরিয়ে আসলাম। কেন যে ওই রুমে গিয়েছিলাম। দৌড়ে নিচে চলে আসলাম। মামুনি দৌড়ে আসতে দেখে নানা কথা জিজ্ঞেস করেছে, কিন্তু আমি কিছুই বলিনি। কেন যে গেলাম ওই রুমে? সকালের নাস্তা করার জন্য বসেছি সবাই। মামুনি, রাজ রূপাকে নিয়ে শপিং এ, যেহেতু আজ ওর তো তেমন ড্রেস নেই আমাদের কাছে। শাড়ি পরে কয়দিন থাকবে? রাজ, আম্মু, আমি কি মেয়েদের কিছু বুঝি নাকি? তুমি যাও না। মামুনি, আমি যেতাম কিন্তু তোর খালা মেয়ে আসবে। তুই ওকে নিয়ে যা, ওর ইচ্ছে মতো ওই পছন্দ করে নেবে। রাজ, আমার এক জায়গায় যাওয়ার ছিল। মামুনি, ওই তো ফ্রেডদের সাথে ঘোরা, একদিন না ঘুরলে কিছুই হবে না। আমি কিছুই শুনতে চাই না, তুমি যাবে। রাজার কথা বাড়ালো না, রাজি হয়ে গেল। সে জানে তার মা তার কথা এখন আর শুনবে না। রাজ, যাও, রেডি হয়ে আসো। আমি, আচ্ছা। হঠাৎ আমার চোখ আটকে গেল রূপাকে দেখে। নীল কালারে একটা শাড়ি পরেছে, এটা আম্মুর শাড়ি। অসম্ভব সুন্দর লাগছে রূপাকে। আম্মু অনেকবার পরেছে, কিন্তু তখন আমার শাড়িটা এত ভালো লাগেনি, কিন্তু এখন মনে হচ্ছে এটাই সব থেকে সুন্দর শাড়ি। হা করে তাকিয়ে আছি। কারো কথায় ধ্যান ভাঙল। রূপা, আপনার দেখা হলে আমরা কি যেতে পারি? রাজ, আমি তোমাকে দেখছিলাম বলে হাসতে লাগলাম, কারণ আমি বুঝতে দিতে চাই না যে দেখছিলাম। হাসালে তোমাকে আমি কোন দুঃখে দেখতে যাব? এই শাড়িটাই তোমাকে কত খারাপ লাগছে যেন মনে হচ্ছে 80 বছরের বুড়ি। রূপা, কি আমাকে 80 বছরের বুড়ি লাগছে? রাগী ভাবে তাকিয়ে। রাজ, এই আবার নাক ফুলাছো কেন? এখন তো রাগী বুড়িদের মতো লাগছে। রূপা, মোটেও না, আমি দেখতে যথেষ্ট সুন্দর। আগে কত ছেলে আমার পিছনে ঘুরেছে জানেন? রাজ, তুমি নিজেই তো ভুলে গেছো, আমি জানবো কি করে? কথাটা তালে তালে বলে রূপার দিকে তাকিয়ে দেখি মুখটা মলিন করে ফেলেছে। ইস, কেন যে এই কথাটা বলতে গেলাম? আমার সামনে কেউ মন খারাপ করে থাকলে আমার অনেক খারাপ লাগে। কি করে মন ভালো করা যায়? রাজ, এখন তো তুমি আমার দিকে তাকিয়ে আছো, আমাকে দেখতে অনেক সুন্দর। আমি জানি এভাবে তাকালে আমার লজ্জা লাগে।
আমার কথা শুনে রূপা হেসে ওঠে। ওফতাও মনটা ভালো করা গেল। তারপর গাড়িতে উঠে বসলাম। গাড়িতে উঠে ও রূপা মুখটা মলিন করেই রেখেছে, অনেক কথা বলে ওর মন অবশেষে ভালো করতে সক্ষম হয়েছি। শপিং মলে। রাজার কত ঘুরবে, এবার তো কিছু কিনো, আমি ঘুরতে ঘুরতে তো শেষ। রূপা 1 ঘন্টার মধ্যেই শেষ, আমার অনেক টাইম লাগবে। রাজেই তুমি ছেলেদেরটাই ঢুকেছো কেন, এখানে থেকে আবার কি কিনবে? রূপা কথা কম বলেন তো, চুপ থাকুন, নয় আরো সময় বেশি লাগবে। রাজার কথা বলেনি সময় বেশি লাগবে শুনে। ঘুরতে ঘুরতে শেষ, মেয়েদের এত সময় লাগে না, এলে জানতোই না। অবশেষ কেনা শেষ হলো, তার এত ড্রেস কার জন্য নিল কে জানে। শপিং মলে থেকে বের হচ্ছি, হঠাৎ মনে হলো কেউ ডেকে উঠলো, পিছনে তাকিয়ে দেখি ভাবিয়া, আমার গার্লফ্রেন্ড। কাল আমাকে বলেছিল তার সাথে শপিং এ আসতে, আমি তো বানিয়ে বানিয়ে মিছে কথা বলেছি তাকে, এখন গেলাম ধরা পড়ে। পাপিয়া, জানো তুমি এখানে, তুমি না বললে আজ সিলেট যাবে। আমাকে মিথ্যা বলেছিলে। রাজ যেতে চেয়েছিলাম কিন্তু। পাপিয়া, এই মেয়েটাকে তোমার গার্লফ্রেন্ড নয় তো, এর জন্য তুমি আমাকে মিথ্যা বলেছ। রাজ সরব, নেকা কান্না বন্ধ কর তো। পাপিয়া, আমার কান্না তোমার কাছে নেকা মনে হচ্ছে? রাজ, হ্যাঁ, আর কি মনে হবে? তুমি জানো আমি তোমাকে ভালোবাসি না। শুধু কান্না করো না। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, এমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখছি বলে আমার জানা নেই, মুখে উপর বলে দিল ভালোবাসে না। অনেকক্ষণ ধরে দেখছি রূপা আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় কিছু ভাবছে, আমি ওর মাথায় একটা টোকা মারলাম, এবার তার ভাবা বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে। রাজ কি মোডাম কি ভাবছেন আমাকে নিয়ে নাকি? রূপা মুখের উপর বলে দিলেন ভালোবাসেন না। রাজ, হ্যাঁ সত্যি তো বাসি না, মিথ্যা বলে কি লাভ? রূপা, তাহলে রিলেশন করার কি দরকার তাদের সাথে, এটা অন্যায়। রাজ, বাদ দাও তো, চলো, আমার কিন্তু খারাপ লাগছে। আমার কোন কথার জবাব না দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। আমিও আর কি এসে বসলাম। রাতে শুয়ে আছি, হঠাৎ আম্মু আসলো। আম্মু, এটা তোমার ধরো। রাজ, আমার জন্য কে এনেছে? আম্মু, তুমি না রূপার সাথে গেলা, জানো না ও কি কিনেছে? তোমার জন্য, আমার জন্য, তোমার আব্বুর জন্য আর নিজের জন্য 2টা ড্রেস এনেছে, তাও কম দামের ভেতরে। তোমাকে ওর সাথে পাঠিয়ে কি হলো, মেয়েটাকে কিছুই কিনে দাওনি? আমাদের টাকা বলেই এমন করেছে। রাজ, আমি তো সাথেই ছিলাম, কিন্তু সে যে নিজের জন্য কিছু কিনবে না আমি কি করে জানবো? আম্মু, তোমার কিছুই জানতে হবে না, বলেই রেগে চলে গেল। আমার জন্য আনতে হবে অসহ্য, নিজের জন্য ইন, এখন আমাকে বকা খেতে হলো। উঠে রোবার রুমে গেলাম, রুমে উকি দিয়ে দেখি রুমে নাই, ভিতরে গিয়ে খুঁজতে লাগলাম, দেখলাম বারান্দার দরজা খোলা, গিয়ে দেখি রোবা আনমনা হয় কিছু ভাবছে। আমিও পাশে গিয়ে পাশে বসলাম, কিন্তু এতই ভাবনায় ডুবে আছে যে আমাকে খেয়ালই করেনি। কিছু বলতে যাব, কিন্তু রূপার মুখের দিকে তাকিয়ে আমি অন্য জগতে হারিয়ে গেলাম। চাঁদের আলো মুখের উপর পড়ে আছে, আর রূপা কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করছে, একটু পর পর কপাল কুঁকড়াচ্ছে, দেখতে অনেক মায়াবী লাগছে। মনে হচ্ছে সারা জীবন দেখলেও এই দেখা মিটবে না। হঠাৎ রূপার ডাকে ধ্যান ভাঙল। রূপা, কি হয়েছে, আপনি এখানে কি করছেন? আর এভাবে তাকিয়ে আছেন কেন? রাজ, না মানে আসলে। রূপা, কি হলো, এমন আমতা আমতা করছেন কেন? আপনি না বলে কোন মেয়েদের দিকে তাকান না, তো এখন আমার দিকে তাকিয়েছিল। নিজেকে তো খুব ভদ্র বলেন, মেয়েরাই আপনার দিকে তাকিয়ে থাকে। রাজ, থাকেই তো, তোমাকে আমি প্রমাণ করে দেখাবো। আর আমি তোমার দিকে তাকিয়েছিল কারণ তোমার মুখে একটা মশা বসেছিল, আর এসেছি কারণ তোমার জন্য আমি আম্মুর কাছে বকা খেয়েছি, তুমি নিজের জন্য ড্রেস কিনোনি কেন? আর আমার জন্যই বা এনেছো কেন? আমার কি ড্রেসের অভাব? রূপা, আমার জন্য এনেছি তো 2টা। আর আমার স্মৃতি ফিরে আসলে তো চলেই যাবো, এত ড্রেস কিনে কি হবে? রূপার মুখে চলে যাওয়ার কথা শুনে কেন জানি বুকের ভিতরে একটা চাপা কষ্ট অনুভব করলাম। কিন্তু কেন? রূপা তো ঠিকই বলেছে, একদিন তো চলে যেতেই হবে ওর আপনজনদের কাছে। আমার কেন কষ্ট হচ্ছে? রূপা, কি হলো, কোথায় হারিয়ে গেলেন? রাজ, কিছু না, তোমার কি কিছু মনে পড়েছে? রূপা, না মনে করতে গেলেই মাথায় প্রচন্ড ব্যথা করে। রাজ, এত চেষ্টা করো না, নিয়মিত ঔষধ খেলে একাই মনে পড়ে যাবে। তাহলে আর তোমার কোন কষ্ট হবে? আচ্ছা বলো, তোমার কি লাগবে, আমি আবার কাল গিয়ে এনে দেব। রূপা, কিছু লাগবে না, এগুলোতেই হবে। রাজ, না আনতে হবে, তুমি বলো, নয় আমি একাই আনবো।
অনেক বলেও রূপা রাজি করাতে পারলাম না। পরদিন আমি একাই গিয়ে ড্রেস নিয়ে আসি। এতে আরেক ঝামেলা হয়, আমি সব জিন্স শার্ট টপস ইত্যাদি নিয়ে আসি, এগুলো রূপা পরবে নাকি মুশকিলে পড়লাম। কিছু লম্বা টপস এনেছিলাম, ওইগুলো নিয়েছিল। দেখতে দেখতে 1 মাস চলে গেছে, এই কয়েকদিনে রূপা আমার সাথে অনেক ক্লোজ হয়ে গেছে। এখন তুমি করেই আমার ডাকে সমস্ত বিষয়ে আমার সাথে শেয়ার করে, ও যে এই পরিবারের কেউই ছিল না তা কারোরই মনেই হয় না আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে। এই 1 মাসে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে আমি রূপাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এখন পর্যন্ত বলে উঠতে পারিনি, আমি ভুলেই গেছি যে ওর একদিন এখানে থেকে চলে যেতে হবে। সেদিন তো বলেই দিতে চেয়েছিলাম, কিন্তু আব্বু একটা মিনিট হয়ে গেল যার জন্য বলতে পারিনি। সেদিন রাজরূপা, তাড়াতাড়ি করো, এত সময় নিয়ে মেয়েরা কি এমন সাজে, আল্লাহ জানে। আমাকে দেখো কত তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। নিচে বসে আছি কিন্তু রূপার আসার নামও নেই। তাই আমি উপরে গেলাম। আর গিয়ে দেখি ম্যাডাম এখনো ড্রেস নিয়ে বসে আছে। আমাকে দেখেই জিজ্ঞেস করলো, রূপা দেখো না কোন ড্রেস পরলে আমাকে বেশি ভালো লাগবে, বুঝতে পারছি না। রাজ, এত দেখা দেখির কে আছে, তোমাকে তো সব ড্রেসেই খারাপ লাগে, যে কোন একটা পরে নাও। এই কথা বলার জন্য আমাকে কি মাটাই না দিয়েছিল আর বলেছিল রূপা খারাপ লাগলেও আমার দিকেই তাকাবে, অন্য কোন মেয়ের দিকে তাকালে মেরে ফেলবো। রাজ, আচ্ছা তাই, কিন্তু তুমি তো আমাকে ছেড়ে চলে যাবে, তখন তো অন্য কারো দিকেই তাকাতে হবে, তাই না? রূপা, চলে যাব মানে কি? আমি কেন চলে যাব, সারা জীবন তোমার কাছেই থাকবো। রাজ, এখন বলছো যখন তোমার আগের কথা মনে পড়ে যাবে তখন আমাকে দেখলেও চিনবেই না, বলবে কে তুমি, আমি তোমাকে চিনি না। রূপা, সত্যি যদি এমনটা হয় তাহলে আমি আর ঔষধ খাবো না, তাহলে তো আর তোমাকে কখনো বলবো না, তাই না? এই কথা বলে অনেক কেঁদেছিল। আমি মজা করার জন্য বললেও ভয় পাচ্ছিলাম কথাটা বলে, সত্যি যদি এমনটা হয়। সেদিন এটাও বুঝেছিলাম রূপা ও আমাকে ভালোবাসে, একদিকে অনেক খারাপও লাগছে, অন্যদিকে ভালোও লাগছিল। আর যাওয়ার হয় নাই, তার আগেই আব্বু কথা কানে আসে আর সব উল্টো পাল্টে যায়। এখন আব্বু সুস্থ, রূপা অনেক সেবা যত্ন করেছে, আমি অফিসেও যাই শুধু মায়ের রূপার জন্য। রাতে ছাদে বসে একা কথাগুলো ভাবছিলাম, হঠাৎ গাড়ি কারো ছোঁয়া পেলাম, পেছনে তাকিয়ে দেখি রূপা। রূপা, কি করছো এখানে একা একা? রাজ, এমনি বসে আছি, তুমি এখনো ঘুম আসনি? রূপা, শুয়েছিলাম কিন্তু ঘুম আসছিল না তাই এলাম, কিন্তু তুমি এখানে কেন? রাজ, আমারও ঘুম আসছিল না তাই এসেছি। আমি রাজের পাশে বসে পড়লাম। রূপাও, ভালোই হয়েছে, দুজনেরই ঘুম আসছে না, তাহলে গল্প করি। রাজ কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবছে মনে হচ্ছে। আমি রাজের দিকে তাকিয়ে আছি, অনেক সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে কিছু নিয়ে টেনশন করছে। আমি কিছুক্ষণ চেয়ে রইলাম, তারপর আবার ডাকলাম। দেখলাম রাজের চোখে পানি, আমি বুঝতে পারছি না হঠাৎ কান্না করার ব্যাপারটা। আমি, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? কোন জবাব না দিয়েই কান্না করছে। আমি আর একটু এগিয়ে গেলাম, হঠাৎ হাত দিয়ে আমাকে থামিয়ে দিল, কিছুই বুঝতে পারলাম না। রাজার, এদিকে এসো না, এটা ঠিক না। আমি তো অবাক, সাথে লজ্জাও পেলাম, রাজের কান্না দেখে কখন যে এত কাছে চলে গিয়েছি নিজেও বুঝতে পারিনি। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়লাম, দেখলাম রাজ আমার দিকে তাকিয়ে আছে। আমি, সরি। রাজ, রাগ করেছো? আসলে আমি চাই না বিয়ের আগে তোমাকে টাচ করতে। তুমি আমার এত কাছে চলে এলে নিজকে সামলাতে পারবো না, তাই আগেই থামিয়ে দিলাম। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, রাজের প্রতি আমার সম্মান আরো বেড়ে গেল। আমি জানতাম রাজ খারাপ কিছু আমার সাথে করবে না, তাই তো এত কাছে যাওয়ায় সাহস পেয়েছি। আমি, রাজ তুমি এত ভালো কেন বলো তো? রাজ, আমি ভালো থাকতো, আমি অনেক খারাপ ছেলে, বুঝেছো? কতগুলো গার্লফ্রেন্ড ছিল আমার, যেন ফ্রেন্ডদের সাথে মাস্তি মজা ইত্যাদি নিয়ে থাকা আমার কাছে আমাকে তুমি ভালো বলছো, বলেই হাসতে লাগলো। আমি, তবুও তুমি অনেক ভালো, এই জন্য তোমাকে আমি এত ভালোবেসে ফেলেছি। আমার হাত কখনো ছাড়বে না তো রাজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। রাজ, তোমার হাত ধরলাম কখন, মজা করে? আমি, মানে কি তুমি আমাকে ভালোবাসো না? কান্না কান্না ভাব নিয়ে। রাজ, না, তোমাকে কেন ভালোবাসবো? তুমি জান আমার জন্য কত মেয়ে অপেক্ষা করে আছে, এত সহজে কাউকে ভালোবাসবো? আমি আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে এলাম দৌড় নিজের রুমে। পিছনে থেকে রাজ অবশ্য অনেকবার ডাকছিল, আমি শুনিনি।
আমার অনেক কষ্ট হচ্ছে, রাজ এই কথা বলতে পারলো, তার মানে কি সত্যি আমাকে ভালোবাসে না? এতদিন যা ছিল সবই কি এমনি, শুধু কি আমি আশরিতা বলে এমন ব্যবহার? আমার স্মৃতি কি কখনো আসবে না? এরা সবাই আমার সাথে দয়া দেখিয়েছে। এদিকে রাজ মজা করার জন্যই এমন করছিল, কিন্তু রূপা এতটা সিরিয়াস হয়ে যাবে ভাবিনি। নিচে এসে দেখলাম দরজা বন্ধ থাক, এখন শুয়ে কাল ঘুরতে নিয়ে যাব, আর কালই আমার ভালোবাসার কথা বলে দেব। পরদিন সকাল থেকে রূপার পেছনে পেছনে ঘুরতেছি, কিন্তু রূপা আমার কোন কথার উড়ও দিচ্ছে না। কি মুশকিলে পড়লাম, আম্মুকে বললাম আর বিকেলে ঘুরতে নিয়ে যাব, তাও বললাম আম্মু যাতে যাওয়ার জন্য রাজি করাই। আম্মু জানে আমি রূপাকে ভালোবাসি, আম্মুও রাজি আছে তাকে বৌমা মানতে। আমি অফিসে চলে গেলাম, বিকেলে বাড়ি এসে দেখলাম রূপা রেডি হয়ে আছে, অনেক সুন্দর লাগছে ওকে। আমি একবার তাকিয়ে হাতের ইশারায় সুন্দর লাগছে বললাম, তারপর আমিও রেডি হয়ে আসলাম। নিচে এসে দেখলাম রূপা নাই, মার কাছে জানতে পারলাম গাড়িতে গিয়ে বসে আছে, আমিও গিয়ে বসলাম। রাজ এখনো রাগ করে আছো? রূপা চুপ। রাজ কি হলো, কথা বলো। রাজ আচ্ছা আর অমন কথা বলবো না, আমি তো মজা করছিলাম। রাজ কি হলো, কথা বলো না, এই যে দেখো কান ধরছি, কানে হাত ধরে। এবার রূপা হেসেই ফেললো, অবশেষে খুশি করাতে পারলাম। সারা রাস্তা অনেক গল্প করতে করতে আসলাম। একটা নদীর পাড়ে আসলাম যাতে মনটা ফ্রেশ হয়। রূপার মুখ দেখেই বোঝা যাচ্ছে ওর মনটা অনেক ভালো হয়ে গেছে, চুপ খোলা রেখেছে, বাতাসে চুলগুলো উড়ছে, মুখে হাসি দেখতে অনেক মায়াবী লাগছে, আমারও অনেক ভালো লাগছে ওর মুখে হাসি দেখে। হঠাৎ এমন কি ঘটবে আমি ভাবতেও পারিনি, একটা ছেলে হঠাৎ রূপাকে দৌড়ে এসে জড়িয়ে ধরল। হঠাৎ এখানে এসে এইভাবে নীলাকে দেখবো ভাবতেও পারি নাই। 15 দিন হলো দেশে এসেছি, অফিসের কাজ না করেই নীলাকে না পাওয়ার কথা আমার কাছ থেকে সবাই লুকাতে চেয়েছিল, কিন্তু পারেনি। যখন জানতে পারি সেদিনই দেশে ফিরে আসি, কোথায় কোথায় না খুঁজেছি, কিন্তু কোন হুদিস মেলেনি। জীবনটা কেমন যেন হয়ে গেছিল, শুধু একটা কথায় মনে পড়েছে, আমি চলে যাওয়ার আগে নীলা বারবার একটা কথাই বলেছিল, আমি যেন না যাই, গেলে নাকি আমরা আলাদা হয়ে যাব। সত্যি তাই হয়েছে। 3 মাসের উপরে চলে গেছে, নীলা হারিয়ে গেছে, 3 মাস ধরে আমরা আলাদা। কিছুদিন ধরে বাড়ি বাইরে বের হয় না, আজ ফ্রেন্ডরা জোর করে এখানে নিয়ে এসেছে, হঠাৎ করে নীলাকে এখানে খুঁজে পাবো ভাবতেও পারিনি। দৌড়ে চলে আসলাম নীলার কাছে, এসেই জড়িয়ে ধরলাম। এতদিন পর দেখা পেয়ে আমি খুশিতে কি করব ভেবে পাচ্ছি না। হঠাৎ অন্য একটা ছেলে রূপাকে জড়িয়ে ধরায় প্রচন্ড রাগ উঠে গেল। ছেলেটার সাহস কি করে হলো রূপাকে জড়িয়ে ধরায়? রেগে এগিয়ে গেলাম, কারণ আমি একটু পেছনে ছিলাম, কারণ ওর হাসি মুখটা দেখতে চেয়েছিলাম। কিন্তু কিছু শুনে দাঁড়িয়ে পড়লাম। মেহেদি, নীলা নীলা তুমি এখানে কি করছো? তোমাকে আমি কোথায় কোথায় না খুঁজেছি তুমি জানো, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কোথায় হারিয়ে গেছিলে? আমি তোমার কথা না রেখে গিয়েছিলাম বলে রাগ করেছো? তোমাকে কথা দিচ্ছি আর কোন দিন তোমাকে ছেড়ে কোথাও যাব না, তবুও তুমি হারিয়ে যেও না বলে কান্না করতে লাগলো আর পাগলের মতো কিস করতে লাগলো। নীলা ধাক্কা দিয়ে সরিয়ে দিল রূপাকে। নীলা, আর আপনি আমার সাথে এমন করছেন কেন? প্লিজ দূরত্ব বজায় রাখুন আমার থেকে। নীলার কথা শুনে খুব বড় শখ খেলাম, এমন করছে মনে হচ্ছে আমাকে চেনে না। মেহেদি, এসব কি বলছো? নীলা, তুমি কি আমার সাথে রেগে আছো? প্লিজ রেগে থাকলেও এখন এমন করো না, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু তবুও এসব বল না। রূপা দেখুন, আমি আপনাকে চিনি না, আপনাকে কেন আমি শাস্তি দিব? মেহেদি, কি আমাকে তুমি চেনো না? প্লিজ এখন মজা করো না, আমার অনেক কষ্ট হচ্ছে। রূপা, সত্যি বিশ্বাস করুন আমি আপনাকে চিনি না। মেহেদি, আমাকে তুমি চিনো না, আমি তোমার হাজবেন্ড। কি হয়েছে তোমার? নীলা কথাটা বলেই এগিয়ে গেলাম ধরার জন্য, কিন্তু নীলা পিছিয়ে গেল। নিজেকে বড্ড অসহায় লাগছে, এমন একটা পরিস্থিতির সম্মুখীন হবে কল্পনাও করিনি। ছেলেটার কথা শুনে বড় শখ খেলাম। হাজবেন্ডকে এই ছেলে আর নীলাবাকে রূপা কি? নীলা রূপার তো স্মৃতি নাই, তাই চিনছে না, এনি রূপা পরিচিত কেউ। রাতে রাজ রুমে বসে আছে, মাথায় হাত দিয়ে এমন করে যে জীবনের মোড় ঘুরে যাবে ভাবিনি। ভালোবাসাকে এভাবে হারিয়ে ফেলবো না। রূপা তো বিবাহিত, ও কি কখনো আমার ছিল না? কখনো ছিল না। আমি ওদের মাঝে চলে এসেছি। এত কষ্ট কখনো পাইনি জীবনে, এত কষ্ট আসবে ভাবতেও পাইনি। সেই সময় রূপা রেগে সেখানে থেকে গাড়িতে উঠে বসে, আমি ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করি রূপা ব্যাপারে, আর যা শুনি তাতে আমার পায়ের তলে থেকে মাটি সরে যায়। কারণ ছেলেটা রূপা বড় সবকিছু আমাকে খুলে বলে, প্রমাণস্বরূপ ছবিও দেখায়। রূপা, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ এই ছেলেটার কথা বিশ্বাস করো। রাজ, ওকে আমি চিনি না, ও আমার হাজবেন্ড হতেই পারে না। বলো, ওকে আমি ভালোবাসলে তোমাকে কখনোই ভালোবাসাতে পারতাম না।
রাজরূপা, বোঝার চেষ্টা করো মেহেদি, তোমার হাজবেন্ড তোমাকে অনেক ভালোবাসে, তুমিও হয়তো বাঁচতে, কিন্তু তোমার এখন কিছু মনে নেয় বলে এমন করে বলতে পারছো। যখন তোমার স্মৃতি ফিরবে তখন তুমি এর জন্য কষ্টও পাবে, আর তোমার মেহেদির সাথেই থাকা উচিত। আমি তোমার এখনকার ভালোবাসা, কিন্তু পরে তুমি এই ভালোবাসার জন্য কষ্ট পাবে, নিজকে ধিক্কার দিবে। আমি চাই না আমার জন্য তোমার জীবনে কোন ভুল সিদ্ধান্ত নাও। রূপা, আমি কিছু শুনতে চাই না। ওই ছেলেকে আমি চিনি না, আর স্বামী হিসেবেও মানি না। কবে কখন কি হয়েছে আমার তো মনে নেই। আমি কেন থাকবো তার সাথে? আমি এখন তোমাকে ভালোবাসি, আর তোমার সাথেই থাকতে চাই। তুমিও তো আমাকে ভালোবাসো, বলো। রাজ, না, আমি তোমাকে ভালোবাসি না। আর মনে থাকার কথা, কিছুদিন পর তো তুমি আমাকেও ভুলে যাবে, তখন এইভাবে আমাকেও তো অস্বীকার করবে, তাই না? রূপা, রাজ, তুমি এত বড় কথা বলতে পারলে আমি তোমাকে ভুলে যাব। তোমাকে যাতে না ভুলতে হয় তাই আমি ঔষধও খাই না। আর কি বললা, ভালোবাসো না? ভালোবাসবে কি করে? এখন তো জেনেছো আমি বিবাহিত, তাই এইভাবে অস্বীকার করছো। লাগবে না কাউকে, আমার লাগবে। কথাটা বলেই রূপা দৌড়ে রুমে থেকে বের হয়ে গেল। আমি পিছনে থেকে ডাকছি, শুনছে না। আমিও পেছনে দৌড় দিলাম, কিন্তু তার আগেই রূপা দরজা আটকে দিল। আমি খুব ভয় পেয়ে গেলাম। আম্মু এসে পড়েছে আমাদের কথার শব্দ পেয়ে। আম্মুকে সব বললাম। আম্মু আমাকে বকলো। আমি আর আম্মু দুজনেই রূপাকে অনেক ডাকলাম, কিন্তু কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। এবার আমি খুব ভয় পেয়ে গেলাম, যদি কিছু হয়ে যায় তখন কি হবে? টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিছুই ভাবতে পারছি না। রাজ, আম্মু, আমার অনেক টেনশন হচ্ছে। ও খারাপ কিছু করছে না তো? আম্মু, তুই শান্ত হ, দরজা ভাঙতে হবে। কোন সারা শব্দ তো পাচ্ছি না। রাজ, আম্মু, আমি ওকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, কিন্তু ওর হাজবেন্ড আছে যে ও ওকে অনেক ভালোবাসে। আমার সাথে তার কথা হয়েছে, সেও অনেক ভালো। আমি কি করে নিজের জন্য তাদের বিয়ে সম্পর্ক ভাঙবো, বলো? রূপা এখন আমাকে অনেক ভালোবাসে, কিন্তু যখন স্মৃতি ফিরে পাবে তখন আমাকে ভালোবাসার কথা জানলে নিজের প্রতি খারাপ মানে পাবে। আমি চাই আমার জন্য ও কোনো ভুল পথে যাক, আমার ভালোবাসা আমার কাছেই থাক, না বলা হয় আমি ওর ফ্যামিলিতে ফিরিয়ে দিতে চাই। বলেই কান্নায় ভেঙে পড়ল রাজ। আম্মু, আমার ছেলেটা কত বুঝদার হয়ে গেছে। এক সময় এই ছেলে নিয়ে আমি কত চিন্তাই না ছিলাম। কোনো জ্ঞান নাই, আজ তাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। এমন ছেলে যেন প্রতিটা ঘরে ঘতে হয়। নিজের ভালোবাসা ভরি দিয়ে সুখে রাখার চিন্তা কয়জনে করতে পারে? রূপা একজন প্রকৃত মানুষকেই ভালোবেসেছে, কিন্তু তোর জীবনটা যে কষ্টে ভরে যাবে, কি করে থাকবি তাকে ছাড়া? রাজ, আম্মু ভালোবাসলেই কি তার সাথে থাকতে হবে? আমি না হয় দূর থেকেই ভালোবেসে যাব। আম্মু, এবার দরজাটা ভাঙতেই হবে, বলে বাইরে গিয়ে দারোয়ান চাচাকে ডেকে আনলাম। আমি একা ভাঙতে পারবো না। অনেক চেষ্টা করে অবশেষে ভাঙতে সক্ষম হলাম। ভিতরে ঢুকে আমি আটকে উঠলাম, কারণ রূপা মেঝেতে পড়ে আছে, জ্ঞান নাই। আমি দৌড়ে গিয়ে বসে পড়লাম। রূপা, রূপা, তোমার কি হয়েছে? প্লিজ কথা বলো। তুমি যা বলবে আমি তাই করবো, তবুও কথা বলা। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সাথেই থেকে, তবুও কথা বলো। জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে করতে রেহেনা বেগম পাশে দাঁড়িয়ে ছেলের কান্না দেখছেন। রাজ এমন কান্না শেষ তার দাদার জন্য কেঁদেছিল, কারণ সে সব চাইতে বেশি তার দাদাকেই ভাসতো। আর আজ রূপার জন্য এমন বাচ্চাদের মতো কান্না করছে। কিভাবে থাকবে ওকে ছাড়া? কিন্তু একটা বিবাহিত মেয়ে রাখবেই বা কি করে? আম্মু, রাজ এভাবে কান্না করলে তো কিছুই হবে না, তুমি ডাক্তার ডাকো। আম্মুর কথা শুনে নিজেকে স্বাভাবিক করলাম। রূপাকে কোলে করে খাটে শুইয়ে দিলাম, তারপর ডাক্তারকে কল করে আসতে বললাম। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। ডাক্তার রূপাকে দেখে যা বলল তাতে আমার পায়ের তলে থেকে মাটি সরে গেল। আমি এমন কিছু শুনবো কল্পনাতেও ভাবিনি। ঠাস করে রূপার পাশে বসে পড়লাম। এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মরে গেলে শান্তি পেতাম। চোখ দিয়ে অজরে পানি পড়ছে। রূপা নীরব হয়ে আছে, মুখে কোনো কথা নেই। সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি বা বলার আছে? আমি একটা বিবাহিত মেয়ে হয়ে কি করে অন্য কাউকে ভালোবাসলাম, এখনো বাসি? কেন আমার সব মনে পড়ছে না কেন? আমি কি করে থাকবো রাজকে ছাড়া? না, আমি থাকতে পারবো না, কিন্তু আমাকে রাজ কেনই বা মেনে নেবে? রাজ একজন ভালো ছেলে, তার কি মেয়ের অভাব হবে? না, তাহলে কেন একটা বিবাহিত মেয়ের সাথে থাকবে? কি করব কিছুই বুঝতে পারছি না। নিজকে পাগল মনে হচ্ছে। এত চিন্তা করে থাকবো কি করে? আমাকে আমার স্বামীর কাছে যেতেই হবে, তার বাচ্চা আমার পেটে। আমি কিভাবে রাজের কাছে থাকতে চাইতে পারি? এটা ঠিক না। আমি রাজের সাথে অন্যায় করতে পারি না। আমাকে চলে যেতেই হবে রাজের সুখের জন্য, আমার ভালোবাসার জন্য। রাজের জীবন আমি কিছুতেই নষ্ট করতে পারি না।
রাজের কথায় বাস্তবে ফিরলাম। রাজের দিকে ভালো করে চেয়ে রইলাম, কি করে আমি এই মানুষটাকে ছেড়ে থাকবে, কি করে এমন কেন হলো, যদি তাকে নাই পাবো কেন, ভালোবাসা হলো কেন। দু চোখ দিয়ে অজরে পানি পড়ছে আমার, ও রাজের, ও চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে না। আমার কষ্ট রাজকে আর দেখাবো না, তাহলে ও অনেক কষ্ট পাবে। আমি জানি রাজ আমাকে অনেক ভালোবাসে। রাজ, কি হলো, কথা বলছো না কেন, তখন কেন দরজা বন্ধ করলে, আমি কত ভয় পেয়েছিলাম জানো। আমি তোমার সব কথা শুনবো, তোমাকে যেতে হবে না ওই ছেলের কাছে, তোমার বাচ্চা আর তুমি আমার, আজ থেকে তুমি বিবাহিত, এতে আমার কোন প্রবলেম নেই, বিশ্বাস করো, আমি শুধু তোমার কথা ভেবেই বলেছিলাম তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না। রাজ কতটা ভয় পেয়েছে এখন বুঝতে পারছি, আমার ছেলে মানুষের জন্য এত কষ্ট পেল। না, আর কষ্ট দেব না আমি। তুমি ঠিক রাজ, আমার চলে যাওয়া উচিত। অন্যের বাচ্চার দায়িত্ব তুমি কেন নিবে, আর একটা বিবাহিত মেয়ের সাথেই বা কেন থাকবে। আমি কালই চলে যাব বলেই শুয়ে পড়লাম। অনেক কষ্ট হচ্ছে, কি করে রাজকে ছেড়ে যাব আমি, আমি থাকতে পারবো তো, এই আমি দুই টানে পড়লাম। আমাকে রাজের ভালোর জন্য যেতেই হবে। কাঁথা দিয়ে মাথা ঢেকে রেখেছি, বাইরে থেকে রাজ অনেক ডাকছে, আমি কোনো উড় দিচ্ছি না। পরদিন চলে আসলাম। সবাই বলেছিল থাকতে, রাজ আমার সাথে কথা বলার জন্য ও এসেছিল, আমি কথা বলার সুযোগ দেয়নি। এগিয়ে দিতে ও আসতে চায়, আমি মানা করে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে আছি, কলিং বেল দেওয়ার সাহস হচ্ছে না, অপরিচিত সবাই আমার কাছে। মনে সাহস এনে কলিং বেলে চাপলাম, একটা মেয়ে এসে দরজা খুলে আমাকে দেখেই চিৎকার করে ভাবি বলে জড়িয়ে ধরলো। কান্না করতে লাগলো, আমি কিছু বুঝলাম না। একটু পর একটা মহিলা এসে ও আমাকে জড়িয়ে ধরলো, সাথে কান্না তো আছেই। আমাকে ভিতরে নিয়ে বসালো আর নানা কথা, এতদিন কোথায় ছিলাম, কেন ফিরে আসি না, আমার জন্য সবাই অনেক কষ্ট পেয়েছে। আমি তাদের কোন কথার জবাব না দিয়ে বললাম আপনারা কে, দুজন দুজনের মুখে একবার তাকিয়ে বলল মেয়েটার নাম মলি, আমার ননদ, আর মহিলাটি আমার শাশুড়ি। একটু পর আমাকে মলি নামের মেয়েটা একটা রুমে নিয়ে এলো, রুমটা অনেক সুন্দর সাজানো গুছানো। মলি, ভাবি এটা তোমার রুম। আমি কিছু না বলে দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা ছবির উপর চোখ আটকে গেল, আমার ছবি, একটা ছেলের সাথে আমি হাসি দিয়ে আছি। এরা যে আমার আপনজন তা আর অস্বীকার করার মতো নেই। কিন্তু আমি তো কিছু মনে করতে পারছি না, আর করতেও চাই না, মনে পড়লে যদি রাজকে ভুলে যায়। মলি, ভাবি তুমি ফ্রেশ হও, আমি তোমার খাবার নিয়ে আসি বলেই মেয়েটি চলে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম একইভাবে, তারপর ফ্রেশ হয়ে আসলাম। মেয়েটিকে দেখলাম খাবার নিয়ে আসছে। খিদে পেয়েছে কিন্তু খাওয়ার ইচ্ছে নাই, ফোন রেখে এসেছি ওই বাড়িতে, সবার জন্য অনেক খারাপ লাগছে, কেন এমন হলো। মলি, ভাবি এভাবে দাঁড়িয়ে আছো কেন, খাবে না। আমি মাথা দিয়ে না বললাম, অনেক খাওয়ার কথা বললো কিন্তু আমি খেলাম না, ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিল। মেয়েটি চলে যাবার পর আমি শুয়ে পড়লাম। হঠাৎই কেউ নীলা নীলা করতে করতে রুমে প্রবেশ করলো। আমি শোয়া থেকে উঠে বসলাম, দেখলাম সেই দিনের সেই ছেলেটি এসে আমাকে দেখে খুশি হয়েছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমার কাছে এসে জড়িয়ে ধরলো, আমি কিছু বলার সুযোগও পেলাম না, ঘটনা এত তাড়াতাড়ি ঘটলো। রাগের আমার শরীর কাঁপছে, হয়তো সে আমার স্বামী, কিন্তু এখন আমার কিছু মনে নেই, সো সে আমার কাছে একজন অপরিচিত মানুষ, সে জানে আমার কিছু মনে নেই, তবুও এমন বিহেভের কি মানে। নিজের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আমি এমন করব সে হয়তো ভাবেনি, আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি, প্লিজ আমার থেকে দূরত্ব বজায় রাখবেন, আপনি হয়তো আমার স্বামী, কিন্তু এখন আমার কিছুই মনে নেই, সুতরাং এখন আপনি আমার কাছে অপরিচিত মানুষ। মেহেদি, খবরটা শুনে আর নিজকে ধরে রাখতে পারিনি, এতদিন পর তোমাকে পেয়েছি, আবার আমি বাবা হতে চলেছি, ভাবো আমি কতটা খুশি হয়েছি। আমি কিছু না বলে তাকিয়ে আছি, সত্যি লোকটা অনেক খুশি হয়েছে, তার মুখই বলে দিচ্ছে সে কতটা খুশি মনে হচ্ছে, এই কথা, হাসি সব আমার অনেক চেনা। কিন্তু কিছুতেই মনে পড়ছে না। মেহেদি, কিছু খেয়েছো? মেহেদি, বলো, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে খাওনি কিছু, এখন না খেয়ে থাকা উচিত না, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে খাবো। আপনি কি করে জানলে আমি এসেছি? মেহেদি, রাজ ওই তো আমাকে ফোন করেছিল। আমি কিছু বলার আগেই চলে গেল বাথরুমে একটু পর বের হয়ে খেতে যেতে বলল, আমি না করে দিলাম, অনেক বলার পরও গেলাম না, অবশেষে ব্যর্থ হয়ে একাই চলে গেল। মেহেদি নিচে এসে খাবার খেয়ে নিল সবার সাথে, তারপর নীলার জন্য ও রুমেই নিয়ে গেল। রুমে এসে দেখে আনমনা হয়ে জানালায় কাছে বসে বাইরে তাকিয়ে আছে। আমি খাবার নিয়ে টেবিলে রেখে ও ডাকলাম, মেহেদি, নীলা। আমার ডাক শুনে পেছনে তাকালো, আবার সামনে তাকালো, আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম।
মেহেদি, কি হলো, আসছো না কেন? তোমার খাবার নিয়ে আসছি, আসো রুমেই খেয়ে নাও। আমি বললাম না আমি খাবো না, আমার খিদে নাই। মেহেদি, খিদে নেই বললেই হলো? মুখটা কেমন শুকিয়ে গেছে, তাড়াতাড়ি আসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। আমি খাবো না বলছি তো। মেহেদি, এত ব্যারাম কি করো কেন বলো তো? তোমার খিদে না পেলে ও আমার বাচ্চার খিদে পেয়েছে বলেই টেনে খাটে এনে বসালো। খাবার সামনে এনে দিলে আমি খাবারের হাত দিচ্ছি না। অনেক বলার পরও চুপ করে বসে আছি। হঠাৎ উঠে গেল, বাঁচা গেল, অমনি কেউ আমার মুখে খাবার ঢুকিয়ে দিল। তাকিয়ে দেখি ওই লোকটা। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, ভাবতেও পারিনি এমন কিছু করবে। মেহেদি, কি হলো? হা করে তাকিয়ে আছো কেন? খাও তাড়াতাড়ি। আমি কিছুই বলতে পারছি না, মুখ বড়তি খাবারটাই খেয়ে নিলাম। আবার দিতে এলে মুখ ঘুরিয়ে নিলাম। জোর করেই খাওয়াবে তাই একাই খেতে লাগলাম। রাতে শুয়ে আছি, একটু পর লোকটা এসে আমার পাশে শুতে লাগলো। সঙ্গে সঙ্গে আমি উঠে বসলাম। আমি, একে আপনি এখানে শুচ্ছেন কেন? মেহেদি, তাহলে কোথায় শুব? আমি, যেখানে খুশি সেখানে ঘুমান, এখানে বাদে। মেহেদি, আমি তোমার হাজবেন্ড। আমি এখন আপনাকে চিনি না, সো অন্য জায়গায় যান। আমি আর কিছু না বলে খাট থেকে নেমে গেলাম। কবে তোমার স্মৃতি ফিরবে নীলা? কতদিন বলবে আমাকে চেনো না তুমি? কথাগুলো ভেবে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়লো। আমি বারান্দায় চলে গেলাম। এতদিন পর নিজের ভালোবাসার মানুষকে পেয়েও নিজের করে পাচ্ছি না, সে আমাকে অপরিচিত মানুষ ভাবে। কিছুক্ষণ কাটিয়ে রুমে এসে দেখলাম ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে ওর মাথার কাছে বসলাম। কতদিন পর এমন করে দেখতে পাচ্ছি তোমার, তুমি কি আর কোন দিন আমার ভালোবাসার কথা মনে করতে পারবানি? কথাগুলো ওর হাত ধরে বলছি। সকালে থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি সকালের নামাজ পড়ে নেয়। রুমে এসে দেখি নীলা নামাজ পড়ে উঠছে। আমি গিয়ে বলি, মেহেদি, রাজ ফোন দিয়েছিল, কথা বলবে। আমি সঙ্গে সঙ্গে ফোন নিয়ে নিলাম আর রাজকে ফোন দিলাম। হ্যালো। ফোন দিয়েছো কেন? আর ফোন দিবে না ওকে ভাই, বলেই ফোন রেখে দিলাম। আমি তাকে দেখছি কেমন অভিমান নিয়ে কথা বললো। এমন করে আগে আমার সাথে বলতো। মলি, ভাবি ভাবি। হঠাৎ মলির ডাক এলো। আমি ফোনটা দিয়ে বাইরে চলে এলাম। নিচে সবাই সাথে বসে আছি। একটা মহিলার সাথে একটা ছেলে এসেছে। আমি যাওয়া মাই আমাকে কান্না করতে লাগলো। আমি কিছুই বুঝতে পারছি না এরা কারা। আমি জিজ্ঞেস করে জানতে পারি এরা আমার মা আর ভাই। আমি মায়া ভরা চোখে তাকিয়ে আছি। তারপর বলে ডেকে উঠলাম, এদের আমার প্রথমেই আপন মনে হচ্ছিল। বিকেলে সবাই চলে গেল। এভাবে কেটে গেল এক সপ্তাহ। এই এক সপ্তাহে অনেকবার কল করেছে রাজ আমাকে, কিন্তু আমি রিসিভ করিনি। কিন্তু আরেকটা ব্যাপার, আমার কিন্তু অতটাও খাওয়া লাগেনি তাতে, কেন তা বুঝতে পারিনি। মেহেদি ছেলেটাকে যত দেখছি অবাক হচ্ছি। সেই দিনের পর আর আমার কাছে আসেনি, শুধু বলেছে আমার স্মৃতি আসা পর্যন্ত ওয়েট করবে। আমি রাজের এই ধৈর্য দেখেই ভালোবেসেছিলাম, সেই ধৈর্য এখনের মধ্যেও দেখছি। পরিবারের সবাই অনেক ভালো, মামুনিদের মতো। রাজের সাথে কথা না বললেও মামুনিদের সাথে কথা হয়েছে। এখন পরিবারের সবার সাথেই অনেক ভালো মিল হয়ে গেছে আমার। আজ আমি আর মলি বাইরে যাব ঘুরতে। সকালে মেহেদি চলে যাবার পর আমি আর মলি বেরিয়ে পড়ি রাস্তায়। আমি মলিকে ঘুরতে যাওয়ার কথা বলেছি, কিন্তু আমার যেন উদ্দেশ্য হলো ডাক্তারের কাছে যাওয়া, কারণ এখন অব্দি ডাক্তারের কাছে যাওয়া হয় নাই। তাই মলিকে নিয়ে এসেছি। ওকে আসল কথা বললে হয়তো বাড়ির সবাইকে বলে দেয়, তাই আর বলিনি। মলি, ভাবি, আমরা এইদিকে কোথায় যাচ্ছি? আমি, ডাক্তারের কাছে। মলি, কেন, কার কি হয়েছে? ভাবি, তুমি কি অসুস্থ? তাহলে বাড়িতে বললে না কেন? আমি, না অসুস্থ না, কিন্তু এখন পর্যন্ত তো ডাক্তারের কাছে যাওয়া হয় নাই, তাই ভাবছি। মলিও তা ঠিক আছে, কিন্তু বাড়িতে সবাইকে বলা উচিত ছিল। ভাইয়াকে বলেছো? আমি, না। মলি, ভাইয়াকে বলা উচিত ছিল। আচ্ছা, তাড়াতাড়ি ফিরে এসে সবাইকে বলবো কিন্তু। আমি আর কিছু বললাম না। হঠাৎ ভাবলাম একবার মামুনির সাথে দেখা করে আসি। সেদিনের পর তো আর দেখা হয় না। আর রাজের উপরও অনেক রাগ করে, ভালো করে কথাও বলিনি। আমার এমন করা উচিত হয়নি। রাজ তো আমাকে ভালোবেসে কষ্ট পাচ্ছে, কিন্তু আমি তো এখন ভালোই আছি। হ্যাঁ, প্রথম প্রথম অনেক খারাপ লাগতো, আস্তে আস্তে তা চলে যাচ্ছে। এখন সেই মাটা মেহেদির উপর পড়ছে। সেও ছেলে হিসেবে অনেক ভালো, যা আমি কয়েকদিনে বুঝতে পেরেছি। একদিন বলার পর আর আমাকে টাচ করেনি, আলাদা শুয়েছে। অনেক সেবা যত্নও করেছে, না খেতে চাই জোর করে খাইয়ে দিছে। একদিন রাতে প্রতিদিন আমার আগেই ঘুমিয়ে পড়ে আমি একবার তাকিয়ে নিজেরও শুয়ে পড়েছি, কিন্তু কেন জানি ঘুম আসছে না, তাই জেগে চোখ বন্ধ করে আছি।
হঠাৎ মনে হলো কেউ আমার হাত ধরলো, আমি চোখ খুলবো অমনি কথার আওয়াজ পেলাম। ঠোঁটা মেহেদি ছিল তাই আর চোখ খুললাম না, চোখ বুজে রইলাম। সে কান্না করছে আর অনেক কথা বলছে, যা বলছে সব আমার আগের কথা। আমিও সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম, তারপর থেকে আমি আগেই শুয়ে পড়তাম, ঘুমের ভান করতাম, প্রতিদিনই নানা কথা বলতো, তারপর কপালে একটা কিস করে চলে যেত। সে যে আমাকে ভালোবাসে বুঝতে অসুবিধা হয়নি। হয়তো আমিও বাসতাম, রাজের শূন্যতা কমে আসছিল, তখন বুঝলাম রাজকে আমি ভালোবাসিনি, এটা আমার আর কোন ছিল, রাজ আমার কাছে ছিল তাই ওকে আমার মনের মানুষ ভেবেছি। এখন এখানে আসার পর মেহেদির জন্য ভালোবাসা খুঁজে পাচ্ছি, স্মৃতি না ফিরলেও আমি এটা বুঝেছি রাজকে আমি অনেক ভালো বন্ধু ভাবতেই পারি, ভালো তো একজনকেই বাসা। মলি ভাবি, এটা কার বাসা? আমি আগে যেখানে ছিলাম তাদের, চলো দেখা করে আসি। আমরা দুজন ভিতরে চলে গেলাম। মামুনি তো সেই খুশি, এটা বলছে ওটা বলছে, সে আমাকে মেয়ের মতো ভালোবেসেছে, তাদের পেয়ে নিজের মা বাবা মনে হয়েছিল। আমি, মামুনি, রাজ কোথায়? মামুনি দেখ রুমে, হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করে না, খালি চুপ করে থাকে। আমি জানি কেন এমন হলো, আমার জন্য কষ্ট পেয়েছে, ও তো চেয়েছিল আমি চলে যাই। রাজকে আমি এজন্য এত আপন ভেবেছিলাম, ও নিজের থেকে অন্যদের খুশি রাখতে চায়। সেদিন আমার সাথে খারাপ ব্যবহার না করলে আমি কখনো ওইখানে যেতামও না, এমনটা হতো না। আমি, রাজ। রাজ অবাক হওয়ার মতো আমার দিকে তাকালো, হয়তো ভাবেনি আমি এখানে আসবো। দৌড়ে এসে জড়িয়ে কান্না করতে লাগলো, যে কখনো আমাকে টাচ করেনি সে জড়িয়ে ধরায় আমি অনেক অবাক হয়েছি। আগে আমি কত কাছে যেতে চাইতাম, সব সময় রাজ আমাকে বলতো বিয়ে আগেই আমি কাউকে টাচ করব না, আমি খুব ভদ্র ছেলে। কত ঝগড়া না করেছি এই নিয়ে, আমারও অনেক কষ্ট হচ্ছে, কেন এমন হলো, আমি কি করে রাজকে কষ্ট দিব, কিন্তু কিছু তো করার নেই, আমাকে তো আমার পরিবারের কাছে যেতেই হবে। রাজকে নিজের থেকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিলাম। আমি, রাজ প্লিজ নিজেকে সামলাও, তোমাকে কান্না করলে মানায় না। রাজ, তুমি কি আমার কাছে আবার ফিরে এসেছো? রূপা, আমি তোমাকে অনেক মিস করেছি, তখন যে বলেছিলাম, কিন্তু এখন আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, প্লিজ আর যেও না আমাকে ছেড়ে। আমি, এটা হয় না রাজ, আমাকে আমার পরিবারে থাকতে হবে, তুমি অনেক ভালো, কিন্তু আমি আমার স্বামীকে ভালোবাসি, তাই এই কয়দিনে বুঝেছি। তোমার কাছে থাকলে হয়তো কখনো বুঝতাম না, তুমি সেদিন যাওয়ার কথা না বললে আমি তাকে ফিরে পেতাম না, তোমার কাছে আমি অনেক ঋণী। আমাকে তুমি ভুলে অন্য কাউকে বিয়ে করে সুখে থাকো প্লিজ, তুমি কষ্টে থাকলে আমারও অনেক কষ্ট হয়, এখন হয়তো ভালোবাসি না কিন্তু বন্ধু ভাবি। রাজ, না, আমি তোমার জায়গা আর কাউকে দিতে পারবো না। তোমাকে ছেড়ে থাকতেও পারবো না, আমার মরে যেতে ইচ্ছে হচ্ছে। আমি, প্লিজ এমন কিছু করো না, তাহলে আমি কখনো সুখে সংসার করতে পারবো, তোমার কোন ক্ষতি হলে নিজের বেঁচে থাকার ইচ্ছে মরে যাবে। অনেক কিছু বুঝিয়ে চলে আসলাম, জানি না রাজ মানবে নাকি। ডাক্তারও দেখিয়েছি, মলিকে বলেছি কাউকে যেন ওই বাড়িতে যাওয়ার কথা না বলে। রাতে রুমে বসে আছি, এখনো মেহেদি আসেনি। আজ ভেবেই রেখেছি হেদিকে মেনে নিব, কিছু মনে না পড়লেও মেনে নিতে হবে। কথাগুলো ভাবছিলাম অমনি রুমে মেহেদির আগমন। আমি একাই উঠে গিয়ে ড্রেস বের করে হাতে দিলাম। একটু অবাকই হয়েছে, কারণ আজই প্রথম এই বাড়িতে আসার পর কাজটা করলাম। সেই কিছু বলল না, অনেক টায়ার্ড দেখা যাচ্ছে, জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। একটু পর আমি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, আজ দেরি করে বাড়ির আসছে, তাই আমি সবাইকে শুয়ে পড়তে বলেছি। বাথরুমে থেকে বেরিয়ে আরেক দফা অবাক হয়েছে, মনে হচ্ছে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে। মেহেদি, কি ব্যাপার বলো তো, আজ এত সেবা যত্ন করছো? আমি, কোন ব্যাপার নাই, মন চাইলো তাই করছি। মেহেদির, তাই এগুলো কেন মন চাইলো একটু জানতে পারি? কথায় তো বলো না আজ একদম বউয়ের দায়িত্ব পালন করছো, তোমার কি সব মনে পড়ে গেছে? আমি, না, কিন্তু বিশ্বাস হয়েছে সব, এখন কথা বাদ দিয়ে খাবার খান। মেহেদি আর কিছু না বলে খেতে বসে গেল, এক লোকমা মুখে দিয়ে আমার দিকে তাকালো। মেহেদি, তুমি খেয়েছো? আমি, না। মেহেদি, মানে কি খাওনি কেন? তোমাকে বলছি না খাওয়াতে, অনিয়ম করবে না রেগে। আমি, হাত দিয়ে খেতে মন চায় না, আপনি তো সব সময় খাইয়ে দেন, ওইভাবেই ভালো লাগে। মেহেদি আর কিছু না বলে আমাকে খাইয়ে দিতে লাগলো আর নিজেও খেয়ে। শুয়ে আছি রুমে, মেহেদি প্লেট নিয়ে গেছে নিচে, আমি যেতে চেয়েছিলাম, আমাকে যেতে দেয়নি। এসে সোফায় শুচ্ছিল। আমি, আপনি খাটেই শুন। মেহেদি, তাহলে তুমি কোথায় শুবে? আমি, কেন এখানেই? মেহেদি, তোমার না আমার সাথে শুতে প্রবলেম? আমি, ঘুম তখন ছিল, কিন্তু এখন আমি আপনাকে মেনে নিতে যাচ্ছি। মেহেদি, এভাবে মানতে হবে না। আমি, আপনি আসবেন নাকি আমি আসবো?
আমি উঠে পড়লাম দেখে মেহেদিও খাটে এসে বসলো। মেহেদি, মেয়েরা যে কি চায়, একবার খাটে আসবেন না, আবার না আসলেও জ্বালায়। বলেই আমার থেকে দূরত্ব বজায় রেখে অন্যদিকে শুয়ে পড়ল। কি অসভ্য এমন করে কেউ শোয়? আমি রেগে একটু গেসে শুয়ে পড়লাম। মেহেদি, কি হলো, এত গেসছো কেন? আমি কই, আমার হচ্ছে না, তাই একটু এদিকে এসেছি। মেহেদি, তাহলে উঠে যায়, তুমি ভালো করে ঘুমাও। আমি আমি কি তাই বলেছি নাকি? আর একটু শোয়া লাগলে এমন করার কি আছে? মেহেদি, আমার কোন প্রবলেম নেই, প্রবলেম তোমার হয় তাই বলছি। আমার এখন প্রবলেম হলে কি আপনাকে এখানে আসতে বলতাম? মেহেদি, কিন্তু আমি চাই তোমার সব মনে পড়লেই তোমার কাছে যাব। আমি আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমার তখনও এবং এখনো কিছুই মনে নেই, হয়তো কখনো মনে পড়বে, কিন্তু মনে পড়ার আগেই আমি বুঝেছি আপনি আমাকে অনেক ভালোবাসেন এবং বিশ্বাস করেন। প্রতিদিন রাত জেগে আমার দিকে তাকিয়ে কান্না করেন। আমি চাই না আর আপনাকেও কষ্ট দিতে চাই না, আর নিজেও এখন সব মিটমাট করে হ্যাপি থাকতে চাই। স্মৃতি ফেরার জন্য এখনকার সময়টা নষ্ট করতে চাই না। মেহেদি, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। নীলা, তোমার স্মৃতি আসার আগেই যে তুমি আমায় মেনে নেবে সত্যি বিশ্বাস করতে পারিনি। এখন সত্যি মনে হচ্ছে আমাদের ভালোবাসা কিন্তু কিছুদিনের হলেও বিশ্বাসটা অনেকটাই। তো আবার তোমাকে আমি ফিরে পেয়েছি, আমি অনেক খুশি এখন। বলেই আমাদের জড়িয়ে কান্না করতে লাগলো। 2 দিন পর হঠাৎ রাজ এলো আমাদের বাড়ির। আমি অবশ্যই অনেক অবাক হয়েছি তাকে দেখে। মেহেদিও বাড়িতে আছে। রাজ, কেমন আছো রূপা? আমি ভালো, তুমি এই সময় আমাকে বলে আসতে? রাজ, এমনি শেষবারের মতো তোমাকে দেখতে আসলাম, আর কখনো দেখা হবে নাকি জানি না তো। মানে শেষবারের মতো দেখবে কেন? রাজ, আমি আমেরিকা চলে যাচ্ছি। আমি কেন? অবাক হয় রাজ, এখানে থাকলে তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই চলে যাচ্ছি। অনেকক্ষণ কথা বলা চলে গেল। আমি অনেক বলেছি না যাওয়ার কথা, কিন্তু সে আর আমার কথা শুনবে না। আমি আর কি করতে পারি, তার জীবনে আমার যাওয়া সম্ভব না। আমারও অনেক কষ্ট লাগছে, আমি তার জন্য দাঁড়ি। মেহেদি, কষ্ট পেও না। আমি কষ্ট হলেও আটকাতে পারবো না। বলেই মেহেদিকে জড়িয়ে ধরলাম। সময় চলে গেছে, আজ নীলার একটা ছেলে হয়েছে। হসপিটালের বেডে শুয়ে আছে নীলা, সবাই অনেক খুশি। মেহেদি গিয়ে নীলার পাশে বসলো। মেহেদি, আজ আমি অনেক হ্যাপি নীলা, আমি বাবা হয়েছি। এই দেখো আমাদের ছেলে। আমি দেখলাম একদম মেহেদির মতো হয়েছে দেখতে। মেহেদি, আমি আমাদের ছেলের নাম রাজ রাখতে চাই। মেহেদি, তোমার যা ইচ্ছে তাই রাখো, আমার কোনো সমস্যা নাই। বলেই আমার কপালে একটা কিস করলো। রাজ সেই দিনই চলে যায়। যাওয়ার পর সবাই অনেক কল করেছে, কারো ফোন রিসিভ হয়নি। এক সময় ফোন বন্ধ পাওয়া গেছে। আমার নিজকে দায়ী মনে হয় এখনো। আমার জন্য সে নিখোঁজ। মামুনি এত কষ্ট পায় ছেলের জন্য। আমার এখনো স্মৃতি ফিরেনি, কবে ফিরবে জানি না। কিন্তু ভালো আছি, সুখে আছি। আবার রাজের জন্য কষ্টও পাই। শত হলেও ফ্রেন্ড তো ছিল একসময়, ভালোবাসি বলেছিলাম। সমাপ্তি।